যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। রাসেল ভাই, আমি মোহাম্মদ নয়ন, নীলফামারী জেলার সৈয়দপুর থানা থেকে বলছি। ঘটনাটি আমি আমার বন্ধুর দাদার কাছ থেকে শুনেছি। ঘটনাটি ঢাকার কোনো এক এলাকার। আমার বন্ধুর দাদার ছদ্মনাম দিলাম খালেদ সাহেব। ওনার পাশের ফ্ল্যাটের এক দম্পতির সাথে ঘটনাটি ঘটে। তাদের ছদ্মনাম দিলাম রনি ও রিয়া। ঘটনায় চলে যাই। ভোর রাতের দিকে রনির চিৎকার চেঁচামেচিতে তখন অনেকেই দরজা জানালা খুলে বিষয়টি দেখতে বের হয়েছিল। তখন খালেদ সাহেব নামাজ শেষ করে ফেরার পথেই রনিকে কাঁদতে দেখে ব্যাপারটা বুঝতে এতটুকুও সময় লাগেনি। তিনি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে রিয়াকে বাসায় নিয়ে আসার ব্যবস্থা করেন। রিয়াকে ঘিরে বেশ থমথমে অবস্থা বিরাজ করছে সবার মাঝে। ঘর ভর্তি মানুষের ভিড় চোখে পড়ার মতো। নিচতলার ভাড়াটিয়া সোবাহান, চারতলার ইকবাল সাহেব, বাসার পাশের হাজি সাহেবও খবর শুনে চলে এসেছেন দেখতে। খালেদ সাহেবের স্ত্রী জাহিদা বেগম রিয়ার মাথায় পানি ঢালছেন। কিছুক্ষণ আগেই তার জ্ঞান ফিরে এসেছে, তবে কথা বলতে পারছেন না। জাহিদা বেগম বারবার কিছু জিজ্ঞেস করেও কাজ হয়নি। অবস্থা বেশি সুবিধার নয়, তা একবার ইশারায় বুঝিয়ে দিলেন পাশে থাকা খালেদ সাহেবকে। একটু পরেই রনি এক কাপ দুধ হাতে নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসে। জাহিদা বেগমের দিকে দুধের কাপ বাড়িয়ে দিয়ে বলল, চাচি দেখুন তো খাওয়ানো যায় কিনা, ওর শরীরে বোধহয় একদম শক্তি নেই। খালেদ সাহেব রনির এমন আচরণে মনে মনে বেশ খুশি হলেন। স্বামী হিসেবে ছেলেটা কতটা দায়িত্ববান, স্ত্রীর জন্য নিজের হাতে দুধ গরম করে নিয়ে এসেছে। এত কিছুর মাঝেও এই ব্যাপারটা তার মাথায় ছিল। এমন স্বামী কয়টা মেয়ের কপালে জোটে। খালেদ সাহেব এবার রনির দিকে তাকিয়ে বললেন, তা ব্যাপারটা কি একটু পরিষ্কার করে বলো তো বাবা। রনি একটা ফাঁকা চেয়ার দেখে বসে পড়ে। তাকে দেখে মনে হচ্ছিল সে ভেঙে পড়েছে এমন অবস্থা। পাশে ছিলেন ইকবাল সাহেব। তিনি কাঁধে হাত রেখে ভরসা দিলেন রনিকে। রনি বলল, গতকাল সন্ধ্যা থেকেই একটু অদ্ভুত আচরণ করছিল রিয়া। আমি বাজার করে আসার পর দেখি অন্ধকারে বসে আছে। আমাকে দেখতে পেয়ে সেই যে হাত ধরে বসেছিল আর কোথাও যেতে দেয়নি। তারপর খাওয়া দাওয়া শেষ করে দুজনে শুয়ে পড়েছিলাম। আজানের একটু পরে ঘুম ভাঙলে দেখি সে বিছানায় নেই। বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে দেখি একপাশে পড়ে আছে। তারপরে সবকিছু তো আপনারা জানেন। খালেদ সাহেব সব শুনে মাথা নাড়লেন। তিনি কিছুক্ষণ চিন্তা করে বললেন, আচ্ছা, দরজা তো বন্ধ ছিল, আর আমি যতদূর জানি চাবি ছাড়া বাইরে যাওয়া যায় না। চাবি থাকে তোমাদের বালিশের নিচে, তাহলে চাবি ছাড়া সে বাইরে চলে গেল কিভাবে? আর এত রাতে ছাদে যাওয়ার কারণ কি হতে পারে? উপস্থিত দাঁড়িয়ে থাকা সবাই খালেদ সাহেবের কথায় সম্মতি প্রকাশ করে। রনি বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর ছাদের ওই পাশে কিছুই নেই। ওর পা ছিল একটু বাইরে, একটু নড়লেই বড় ধরনের বিপদ হতে পারত। খালেদ সাহেব উঠে গিয়ে রিয়ার পাশে গিয়ে বসলেন। রিয়ার মাথায় হাত রেখে বললেন, এখন কেমন লাগছে তোমার মা? রিয়া বেশ আস্তে আস্তে বলল, একটু ভালো লাগছে এখন। আচ্ছা, কাল রাতে কি হয়েছিল যে তুমি এত রাতে ছাদে গিয়ে একা বসেছিলে? জিজ্ঞেস করলেন খালেদ সাহেব। রিয়া শোয়া থেকে বালিশে হেলান দিয়ে একটু উঠে বসে। রিয়া যা বলল, মাঝরাতে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। বেশ কিছু মানুষের আওয়াজ কানে আসছিল। আমি পাশে তাকিয়ে দেখতে পাই সাদা কাপড়ে অনেকগুলো মানুষ উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। আমি তাদের জিজ্ঞেস করলাম, আপনারা কারা আর কার মৃত্যু হয়েছে? কেউ আমার কথার কোনো উত্তর দিচ্ছিল না। তারপর হঠাৎ করেই মানুষগুলো সামনের দিকে হাঁটতে শুরু করে। আমার তখন জেদ চেপে গেল। তাদের পিছু পিছু হেঁটে ছাদে গেলাম। সেখানে গিয়ে দেখতে পেলাম একদল মানুষ গোল হয়ে বসে আছে। একটি বাচ্চা ছেলে আমার দিকে তাকাতেই দেখি ওর মুখ ভর্তি রক্ত, আর সবাই রনির অর্ধ গলিত লাশ চিবিয়ে খাচ্ছে। রিয়ার সামনে এখনো যেন রাতের সেই ভয়ানক দৃশ্যগুলো ঘটে চলেছে। ভয়ে বেশ শক্ত করে জড়িয়ে ধরল জাহিদা বেগমকে। খালেদ সাহেব কিছু বললেন না। সব শুনে তিনি উঠে দাঁড়ালেন। ইশারায় রনিকে তার সাথে আসার জন্য বললেন। রনিকে সাথে করে বারান্দায় এসে দাঁড়ালো দুজনে। খালেদ সাহেব বললেন, রিয়ার অবস্থা দেখে মনে হচ্ছে একটা ট্রমার মধ্য দিয়ে গেছে সে। মানসিক অবস্থা বেশি ভালো নয়। তুমি বরং একজন ডাক্তারের কাছে আজই নিয়ে যাও। ডাক্তার আহসান নামে আমার একজন পরিচিত ডাক্তার আছেন। আমি ফোনে সবকিছু বলে দিচ্ছি ওকে। রনি খালেদ সাহেবের কথায় সম্মতি দিয়ে বলল, ঠিক আছে, আমিও তাই ভাবছিলাম। আর এভাবে বাসায় রাখা ঠিক হবে না। অফিস থেকে ছুটি নিয়ে একটু পরেই বের হয়ে যাব।
ঘড়ির কাঁটায় সময় বাড়ার সঙ্গে সঙ্গে রনিদের বাসা ফাঁকা হয়ে গেল। জাহিদা বেগম তখন রিয়ার পাশে বসেছিল। একটু পরে খালেদ সাহেব বললেন, এবার আমরা চলে যাই, দুজনকে একটু একা থাকতে দাও। জাহিদা বেগমও আর জোর করলেন না, রিয়ার মাথায় হাত বুলিয়ে ঠিক মতো খেতে বললেন। কিন্তু বেডরুম থেকে বেরিয়ে জুতা পরতে গিয়ে খালেদ সাহেব এক দৃষ্টিতে একটা কিছুর দিকে তাকিয়ে রইলেন। ব্যাপারটা বুঝতে পেরে জাহিদা বেগম বললেন, কি দেখেন ওইদিকে? খালেদ সাহেব স্ত্রীর মুখ চেপে ইশারায় জানলার দিকে তাকাতে বললেন। জাহিদা বেগম সেদিকে তাকিয়ে কিছুই বুঝতে পারলেন না। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন খালেদ সাহেবের দিকে। খালেদ সাহেব ফিসফিস করে বললেন, গতকাল রাতে এই জানালায় আমরা একটা ছেলেকে দেখতে পেয়েছিলাম, মনে আছে তোমার? ছেলেটির মুখ ভর্তি রক্ত ছিল, এই দেখো তাজা রক্তের ছোপ ছোপ দাগ এখনো লেগে আছে। তার মানে রিয়া মিথ্যা বলেনি। জাহিদা বেগম ভয়ে কাঁপছেন, বিড়বিড় করে শুধু বললেন, তাড়াতাড়ি চলেন এই বাসা থেকে। দুপুরের দিকে রিয়াকে নিয়ে ডাক্তার দেখাতে বের হয় রনি। খালেদ সাহেবের দেয়া ঠিকানা অনুযায়ী উত্তরায় পৌঁছায় রনি। ডাক্তারের চেম্বার পেতে খুব একটা কষ্ট হয়নি দুজনের। ডাক্তার আহসান নাম বলতেই সবাই এক বাক্যে চেম্বার দেখিয়ে দেয়। চাপ শেষ করে বিকেলের পরে রিয়াকে ভেতরে যেতে বলে একটি ছেলে। কিন্তু রিয়ার দরজায় পা পড়তেই একটা অঘটন ঘটে গেল মুহূর্তে। দেয়ালে ঝুলানো কাচের ছবি হঠাৎ করেই নিচে পড়ে ভেঙে গেল। ব্যাপারটায় ডক্টর আহসান সহ তারা দুজনেই বিব্রতকর একটা পরিস্থিতির সম্মুখীন হল। হাসি মুখে এগিয়ে এসে হাত বাড়িয়ে বললেন, আমার নাম ডাক্তার আহসান। খালেদ সাহেব আমার বন্ধু মানুষ, ফোনে সব বলেছে, তাই সবাইকে বিদায় দিয়ে আপনাদের ডাকতে বললাম। কিছু মনে করেনি তো? রনি বিনীত ভঙ্গিতে বললেন, না, কিছু বলেন, আমাদেরও একটু আড়ালে এই ব্যাপারটা নিয়ে কথা বললে ভালো লাগতো। ডাক্তার আহসান চেয়ারে বসে দুজনকে বসতে বললেন। উনি চেয়ারে বসে এবার ডাক্তার আহসানের মুখের দিকে ভালো করে তাকালো। ডাক্তার আহসানের চোখে চোখ পড়তেই রনি বলল, তা আমরা কি শুরু করতে পারি? ডাক্তার আহসান একটা খাতা কলম হাতে নিয়ে বসলেন। ঘড়ির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আপনার স্ত্রীকে সবকিছু বলতে দিন, আপনি এই সময় কথা বলবেন না। মিস রিয়া, আপনি একদম প্রথম থেকে শুরু করেন। রিয়া আর চোখে একবার রনির দিকে তাকালো। সে নির্লিপ্ত চোখে টেবিলে রাখা একটা অদ্ভুত সুন্দর পিরামিডের মাছ দেখছিল। রিয়া বেশ বড় শ্বাস নিয়ে বলতে শুরু করলো, ঘটনা শুরু মাসখানেক আগে থেকে। রনি ঢাকার বাইরে ছিল, আমি বাসায় তখন একা ছিলাম। সম্ভবত দুপুরের দিকে আমি খাবার মুখে দিয়েছি, এমন সময়ে মনে হলো একটি বাচ্চা ছেলে হামাগুড়ি দিয়ে রান্নাঘরে চলে গেল। বয়স কত হবে, এই ধরুন 4 বছরের মতো। আমি ব্যাপারটা প্রথমে খুব একটা খেয়াল করলাম না। তারপর সেই বাচ্চাটাকে চোখে পড়ল বেশ কিছুক্ষণ পর, আবারও হামাগুড়ি দিয়ে রান্নাঘর থেকে বের হয়ে পাশের রুমে চলে গেল। এরপর স্পষ্ট ছেলেটির হাতে বিস্কুট দেখতে পেলাম। আমি হাত থেকে প্লেট রেখে দৌড়ে রুমে ঢুকে দেখি কেউ নেই। সব জায়গা খুঁজেও কাউকে দেখতে পেলাম না। তবে বিরক্ত হয়ে যখন আবার রান্নাঘরের দিকে পা বাড়ালাম, এবার আমার ভয়ে শরীর কাঁপতে শুরু করলো। মেঝেতে বিস্কুটের গুঁড়া পড়ে আছে। সেদিন এই ঘটনার কোনো ব্যাখ্যা আমি পাইনি। তার কিছুদিন পরে শুক্রবারের ঘটনা। রনি বিকালের দিকে বের হয়েছিল, আমি বারান্দায় বসেছিলাম। হঠাৎ কেউ যেন আমার চুল ধরে আঁচড়ে দিল। আমি আর চোখে কাঁধের দিকে তাকাতেই দেখি ভয়ঙ্কর দুটি চোখ আমার দিকে তাকিয়ে হাসছে। আমি সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে পেছনে তাকাতেই সেখানে কাউকে দেখতে পাই না। এই ঘটনার পর আমি রনিকে সবকিছু বলতেই সে বিশ্বাস করেনি। তারপর কিছুদিন সব স্বাভাবিক ছিল। 15 দিনের মাথায় আমি দুপুরে খাওয়ার পর বিছানায় শুয়ে টিভি দেখছিলাম। হঠাৎ রান্নাঘরে চোখ পড়তেই মনে হলো কয়েকটা বাচ্চা আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমি প্রথমে নিজের চোখের ভুল ভেবেছিলাম, কিন্তু একটু পরেই যখন ব্যাপারটা সত্যিই মনে হলো, আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। আস্তে আস্তে রান্নাঘরের দিকে যেতেই আমার কলিজা যেন বের হয়ে যাবে এমন অবস্থা হলো। পুরো শরীর রক্তে মাখা একটা বাচ্চা আমার সামনে দাঁড়িয়ে খিলখিল করে হেসে যাচ্ছে, বলছে, আয় আমাদের সাথে। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতেই নিজেকে বিছানায় দেখতে পেলাম। তারপরের ঘটনাগুলো তো আপনি জানেন। ডাক্তার আহসানের চেহারায় কোনো পরিবর্তন দেখা গেল না। তিনি বললেন, আপনি কি সবসময় একই চেহারার অবয়ব দেখেন, নাকি কিছুটা ভিন্নতা আছে বাচ্চাগুলোর মাঝে? রিয়ার বলল, না, সবসময় এক নয়। কখনো খুব বেশি ভয়ঙ্কর, আবার কখনো কেমন যেন ফ্যাকাশে বাচ্চাগুলো। এখন দিন দিন বাচ্চাগুলো যেন বেশ বড় আর ভয়ঙ্কর হয়ে উঠছে। ডাক্তার আহসান খাতায় কিছু লিখলেন। তারপর সামনে থাকা একটা যন্ত্র সামনের দিকে এগিয়ে বললেন, এর নাম
টেম্পারেচার মিটার। আপনি আপনার ডান হাত এখানে রাখুন। রিয়া তার ডান হাত টেম্পারেচার মিটার রাখতেই এবার যেন কিছুটা ঘাবড়ে গেলেন ডাক্তার আহসান। টেম্পারেচার অস্বাভাবিক নিচে নেমে গেছে, ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। একটা জীবিত মানুষের দেহের তাপমাত্রা এত নিচে কিভাবে নামতে পারে? যেন মেয়েটির দেহে প্রাণ নেই। তিনি দ্রুত ব্যাপারটা বুঝতে না দিয়ে টেম্পারেচার মিটার থেকে রিয়াকে হাত সরাতে বললেন। তারপর উনি যেন কিছুটা আন্দাজ করে বললেন, কি হয়েছে ডাক্তার সাহেব, সবকিছু ঠিক আছে তো? ডাক্তার আহসান সঙ্গে সঙ্গে হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। তিনি রিয়ার দিকে তাকিয়ে বললেন, আপনি একটু বাইরে অপেক্ষা করুন, আমার রনি সাহেবের সাথে একটু কথা আছে। ডাক্তার আহসান সামনের দিকে কিছুটা ঝুঁকে বললেন, আমার প্রাথমিকভাবে মনে হচ্ছে দীর্ঘ বেশ কয়েক বছর যাবৎ একটা বাচ্চার শূন্যতায় আপনার স্ত্রীর কল্পনায় কিছু অবয়ব তৈরি করেছে, যাদের সে সবসময় দেখে। তবে সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে মাথার এক পাশ বেশ অকেজো হয়ে গেছে, এবং অকেজো হয়ে যাওয়ায় অবয়বগুলোর মুখ, তার চোখ তার কাছে ভয়ঙ্কর হয়ে উঠছে প্রতিনিয়ত। আপনাকে কিছু টেস্ট লিখে দিচ্ছি, বাকিগুলোর রেজাল্ট দেখে আরো বিস্তারিত বলা যাবে। ডাক্তার আহসানের থেকে বিদায় নিয়ে রনি রিয়াকে নিয়ে বের হয়ে গেল। ঘড়িতে 10টা বাজতেই ডাক্তার আহসান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আজ রোগী বেশ কম। রনি আর রিয়া চলে যাওয়ার পর আর কেউ আসেনি। সহকারী ছেলেটাকে গেট বন্ধ করে দিতে বলে তিনি ওয়াশরুমে ঢুকলেন হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল মুহূর্তে। তিনি বেশ বিরক্ত মুখে বললেন, লোডশেডিং হওয়ার আর সময় পেল না। পকেট থেকে মোবাইল বের করে লাইট জ্বালালেন। এমন সময় খেয়াল করলেন পেছন থেকে কেউ যেন তার শার্ট ধরে টানছে। ব্যাপারটা বুঝতে বেশ সময় লাগলো তার। পানি বন্ধ করে পেছনে তাকাতেই কাউকে দেখতে পেলেন না। তিনি ভাবলেন মনের ভুল নয় তো, কিন্তু এমনটা হওয়ার কথা নয়। আবারও পানি ছাড়লেন ডাক্তার আহসান। এবার শুনতে পেলেন বাচ্চার খিলখিল হাসির শব্দ। ডাক্তার আহসান বেশ ঘাবড়ে গেলেন, এই ওয়াশরুমের ভেতরে বাচ্চা আসবে কিভাবে? তিনি লাইটের মৃদু আলোতে পেছনে ফিরলেন। চমকে উঠলেন তিনি, একটি বাচ্চা যেন দাঁড়িয়ে আছে। বাচ্চাটির মুখ যেন ঝলসে গেছে, চোখ কোটরে নেই। তিনি এবার মোবাইল হাতে নিয়ে সেদিকে আলো ফেলতেই সবকিছু ফাঁকা। ডাক্তার আহসানের হঠাৎ রিয়ার কথা মনে পড়ল। সবকিছুই কি নিজের কল্পনা? কত রকমের রোগী এখানে আসে, কিন্তু এমন তো কখনো হয়নি। এবার দেয়ালের ছায়াতে অনেকগুলো বাচ্চার অবয়ব দেখতে পেলেন তিনি। পেছনে ফিরতেই এবার আর নিজেকে সামলাতে পারলেন না। অনেকগুলো ছোট বাচ্চা তার দিকে হাত বাড়িয়ে বলছে, কিছু খেতে দাও, পেটে অনেক খিদে আমাদের। বাচ্চাগুলোর পুরো শরীর রক্তে ভিজে আছে। ডাক্তার আহসান আর সহ্য করতে পারলেন না, বেশ জোরে চিৎকার করতে শুরু করলেন। কাঁপা হাতে দরজাটাও খুলতে পারছিলেন না। বাচ্চাগুলো তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। ডাক্তার আহসান শেষ মুহূর্তে দরজার নাগাল পেলেন। দৌড়ে বের হতেই জোরে আঘাত পেলেন সহকারী ছেলেটির সাথে। তিনি ভয়ে কথা বলতে পারছেন না, শরীর এখনো কাঁপছে। সহকারী ছেলেটি বলল, আপনার কি হয়েছে স্যার? ডাক্তার আহসান খেয়াল করলেন লোডশেডিং হয়নি, দিব্যি আলো চারিদিকে। তিনি কিছুটা দম নিয়ে বললেন, কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে জেনারেটর চালিয়ে দাওনি কেন? সহকারী ছেলেটি কিছুটা অবাক হয়ে বলল, কি বলছেন স্যার, লোডশেডিং তো হয়নি, আমি অযথা জেনারেটর চালাতে যাব কেন? ডাক্তার আহসান বুঝতে পারলেন কোথাও একটা ঝামেলা আছে। তিনি আর কোনো কথা বাড়ালেন না। ছেলেটিকে ইশারায় চলে যেতে বলে চেয়ারে বসে পড়লেন। এবার টেম্পারেচার মিটারে চোখ পড়তেই বেশ ভিমড়ি খেলেন ডাক্তার আহসান। রিয়ার হাতের পাশেই ছোট্ট একটা হাতের ছাপ জলজল করছে, অথচ রিয়া আসার আগে তিনি সেটা বেশ পরিষ্কার করে রেখেছিলেন। তাহলে ছোট বাচ্চার হাতের ছাপ আসলো কোত্থেকে? ডাক্তার আহসান তার জীবনে এমন অদ্ভুত ঘটনার সম্মুখীন কখনো হননি। সমানে হাত কাঁপছে তার, কপাল বেয়ে দরদর করে ঘাম পড়ছে। ডাক্তার আহসান মুখ দিয়ে অস্ফুটভাবে বললেন, ও মাই গড, এটা কিভাবে সম্ভব? তখন তাপমাত্রা মৃত মানুষের শরীরের মতো হয়ে গিয়েছিল, এর সঙ্গে বাচ্চার হাতের ছাপ। রিয়া কি মৃত জগতের কেউ? আর বাচ্চাগুলোর সাথে তার কি সম্পর্ক? পরের দিন বিকেলে ডাক্তার আহসান তার বন্ধু খালেদ সাহেবকে এভাবেই তার সাথে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দিয়েছিলেন। এই ছিল ঘটনা রাসেল ভাই, যদি ভালো লাগে প্রচার করবেন। হ্যালো রাসেল ভাই, আমি সোহাগ চক্রবর্তী। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি, ঘটনাটি চীনের একটি ঘটনা। রবিউল ইসলাম ভাই আমার সাথে এই ঘটনাটি শেয়ার করেছেন। উনি চীনের উহানে বসবাস করেন। তো চলুন শুরু করি ঘটনাটি। রবিউল ইসলাম ভাই চীনের
একটি মাল্টিপারপাস কোম্পানিতে পণ্য আনা নেওয়া করার জন্য যে বড় ট্রাকগুলো হয়, এমন একটি ট্রাকের ড্রাইভার হিসেবে কাজ করতেন। তার উপার্জন ছিল খুব ভালোই, কিন্তু করোনা মহামারী আসার ফলে চীনে প্রথম দিকে অনেক লোককে ছাঁটাই করা হয় এবং অনেক বিধিনিষেধ কড়াকড়ি আরোপ করা হয়, যার ফলে 2020 সালের জানুয়ারি মাসে রবিউল ইসলাম ভাই যে চাকরিটি করতেন সেটি হারিয়ে ফেলেন। তো এমন অবস্থায় উনি অনেক অসহায় দিন যাপন করতে থাকেন, যে কি করবে বুঝতে পারছেন না। যেহেতু উনি একটি বাইরের দেশে বসবাস করছেন, বাংলাদেশে ওনার মা বাবা বসবাস করেন, দেশেও ওনাকে টাকা পাঠাতে হয় বা ওনার পরিবার ওখানে পরিচালনা করতে হয়, সব মিলে উনি একটি মানসিক অবসাদের মধ্যেও পড়ে যান। এমন অবস্থায় উনি একটি চাকরির অফার পান। যেহেতু উনি ড্রাইভার ছিলেন, তো ওনাকে একটি অ্যাম্বুলেন্স সেবাদানকারী প্রতিষ্ঠানের যে ফ্রিজার ভ্যান থাকে, ওই ফ্রিজার ভ্যানের চালক হিসেবে একটি অফার করা হয়। এবং উনি যেহেতু বড় গাড়ির চালক ছিলেন, ফ্রিজার ভ্যান চালাতে ওনার তেমন সমস্যা হওয়ার কথা নয়, এই জন্য উনি সাথে সাথে তাদের রাজি হয়ে যান। বেতনও অনেক ভালো, যার ফলে উনি আর দ্বিমত পোষণ করেন না, উনি ওই চাকরিতে যোগদান করেন। ঠিক ভালোভাবে ওনার দিন চলে যাচ্ছিল। 1 মাস 2 মাস যেতে যেতে চীনের আস্তে আস্তে করোনা পরিস্থিতি একটু ভালোর দিকে যাচ্ছিল, কিন্তু তারপরেও চীনের উহানের প্রতি চীনা গভর্নমেন্টের একটি বিশেষ নজর ছিল এবং ওই এলাকাগুলোকে রেস্ট্রিক্টেড করে রাখা ছিল, যাতে ওই শহর থেকে বাইরের কোথাও লোকজন যেতে না পারে, বাইরের লোক ওখানে আসতে না পারে। এই জিনিসগুলোর প্রতি অনেক কড়াকড়ি আরোপ করা ছিল, যার ফলে যারা কোভিডে ওখানে আক্রান্ত হয়ে যেতেন, অনেক সময় এমনও পরিস্থিতি ওখানে হয়েছিল নাকি, ভাই আমার সাথে শেয়ার করেছেন, যে অনেকে মারা গিয়েছেন কিন্তু তাদের লাশগুলো দাফন করা বা সৎকার করার মতো লোক ওখানে তেমন পাওয়া যাচ্ছিল না, এমন একটা অবস্থা। অনেক বাসাতেও নাকি অনেক লোক যে মারা গিয়েছেন, কিন্তু তাদের বডিগুলোর যে নিয়ে যাওয়া হবে সিটি কর্পোরেশনের যে বা মানে ওখানে যেসব প্রশাসন থাকে, যে লোকগুলো থাকে, তাও অনেক সময় পাওয়া যাচ্ছিল না, এমন একটি অবস্থা। কারণ তারাও অনেক সময় জীবন নিয়ে ভয়ের মধ্যে ছিলেন, একটি আশঙ্কায় ছিলেন যে তাদের সাথে কি হতে পারে, এমন একটি অবস্থা ওখানে বিরাজ করছিল। তো এই অবস্থার মধ্যেই ভাই ফ্রিজার ভ্যান চালাচ্ছিলেন, অনেক লাশ আনা নেওয়া করতেন। মূলত ভাই যে প্রতিষ্ঠানে চাকরিটি পেয়েছিলেন, তাদের প্রধান অফিস একটি হাসপাতালের কাছাকাছি। তো ওখানে কোভিড রোগীদের ট্রিটমেন্ট করা হতো এবং অসংখ্য কোভিড রোগী ওখানে ভর্তি থাকতেন। একদিন ভাই রাত্রে 12:20-30-এর দিকে উনি একটি ভাড়া থেকে এসে ওনার গাড়িটি ওখানে প্রতিষ্ঠানের পার্কিং একটা স্পেস আছে, ওখানে পার্ক করে পাশের একটি বেঞ্চে গিয়ে বিশ্রাম নেবেন এরকম সময়। এবং ভাইয়ের সাথে একজন লোক থাকতেন যিনি সবকিছু তদারকি করতেন। আমাদের দেশে যেমন হেল্পার থাকে ওই রকমই, কিন্তু উনি বিভিন্ন কাগজপত্র সহ সকল ডকুমেন্ট চেক আপ সবকিছুই উনি করতেন। তো ওই লোক একজন চায়না ছিলেন। উনি বললেন যে আপনি কিছু সময় মানে অপেক্ষা করেন, আমার এই শিফট তো শেষ হয়ে গেছে, নতুন একজন আসবে, আসলে তখন তিনি আপনার সাথে যোগ দিবে, আমি বাসায় চলে যাচ্ছি বলে উনি বাসাতে চলে যান। এখন ভাই কিছু সময় ওখানে রেস্ট নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন, রেস্ট রুমে ছিলেন। হঠাৎ উনি দেখলেন খুব লম্বা একজন লোক, পোশাক গড়ন সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে যে মন্দিরগুলো থাকে ওখানকার একজন উপাসক বা ধর্মীয় ধর্মযাজক টাইপের একজন লোক থাকে, যিনি মন্দির পরিচালনা করেন, প্রধান হন। তো ওই রকম টাইপের একজন লোক উনি এসে ভাইকে খুব বেশি ডাকাডাকি করতে থাকে। তো ওখানে আরো অনেকগুলো গাড়ি ছিল, কিন্তু গাড়ির লোকজনগুলো পাশে ওখানে ছিল না। সেহেতু ভাই বেরিয়ে আসলেন, এবং ভাই যখন বেরিয়ে আসলেন
উনি খুব ভাইয়ের হাত ধরে খুব কাকতি মিনতি করতে লাগলেন। যেহেতু লোকটি অনেক বৃদ্ধ এবং ধর্মীয় গুরু মনে হচ্ছিল, সেই কারণে ভাই ওনার সাথে আসলে তেমন কথা বললেন না। যেহেতু উনি একটি লং ট্রিপ থেকে এসেছেন, ক্লান্ত ছিলেন, তারপরেও ওনার কথাগুলো তিনি খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। উনি বললেন যে ওনার একজন পেশেন্ট, মানে ওনার একজন লোক হাসপাতালে কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং উনি অনেক সময় ধরে হাসপাতালে আশেপাশে খুঁজছেন, কিন্তু কাউকে পাচ্ছেন না বা কোনো গাড়ি পাচ্ছেন না যে লাশটাকে গ্রেভিয়ার্ড পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, গ্রেভিয়ার্ড বা সিমেট্রি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কোনো লোককে উনি পাচ্ছেন না। তো খুঁজতে খুঁজতে ওখানে চলে আসছেন এবং ভাইকে পেয়েছেন। ভাইকে অবশ্যই তার সাথে যেতে হবে এবং তিনি যত টাকাই চান না কেন, সেই মানে অর্থ চান না কেন, সেই অর্থ তাকে দেওয়া হবে। তিনি সিমেট্রি পর্যন্ত ওই লাশটাকে পৌঁছে দিতে হবে। এখন ভাই যেহেতু ওনার সাথে সহকারী নাই, উনি ওই ব্যাপারটি তাকে বললেন, কিন্তু তিনি বলছেন যে যেহেতু তার সাথে তেমন লোক নাই এবং ওই সিমেট্রিতে তার পরিচিত কয়েকজন মাত্র লোক তিনি পেয়েছেন, তারা চলে যাবে যদি দেরি হয়ে যায়। তো এখনই আপনাকে আমার সাথে যেতে হবে, কিছুই করার নাই, আপনি যত টাকাই চান তত টাকাই আপনাকে দেব, কিন্তু এখনই আমার সাথে আপনাকে যেতে হবে, এমন একটা কথা বলেন। তো ওনার অনুনয় বিনয় শুনে ভাইয়ের আসলে খুবই খারাপ লাগতে থাকে, উনি কান্নাকাটিও করছিলেন, এমন একটা অবস্থা। তখন উনি গাড়ি নিয়ে, ওই লোককে উঠিয়ে গাড়ি নিয়ে ওই হাসপাতালের দিকে গেলেন। এখন যেহেতু হাসপাতালটি ভাইদের অফিসের পাশে, তো উনি হাসপাতালে সবকিছুই খুব ভালো করে জানেন, কিন্তু ওনার সাথে যে তিনি বেশ একটু অবাক হচ্ছিলেন যে ওই ব্যক্তি বলছে হাসপাতালের পিছের দিক দিয়ে একটি গেট আছে, ওই গেট দিয়ে সরাসরি মর্গের সামনে গিয়ে যাওয়া যায় আর কি। তো ওই গেট দিয়ে গাড়িটি ভিতরে ঢোকানোর জন্য ভাই বলছেন যে আসলে বডি পাস করাতে গেলে অনেক তো ফর্মালিটি থাকে, এই ফর্মালিটি গুলো তো করে আপনাকে আসতে গেলে সামনের গেট দিয়ে আসতে হবে, তো পিছের গেট দিয়ে কেন যাব? উনি বললেন উনি সকল ফর্মালিটি সম্পূর্ণ করে রেখেছেন, লাশটি গত 3 দিন ধরে ওখানে আছে, উনি আসলে লোক পাচ্ছেন না বা উনি একা লোক, এই জন্য আসলে কোনোভাবে কিছু করতে পারছেন না, এই জন্য উনি ফ্রিজার ভ্যান দেখে ভাইকে ডেকে নিয়ে আসছেন। তো ভাই গাড়িটি, ওনার কথা শুনেই গাড়িটির ভিতরে ঢুকালেন। ঢুকিয়ে উনি যখন ওই লোকের সাথে লাশ ঘরের দিকে গেলেন, লাশ ঘরে সাধারণত কোনো গার্ড থাকে যারা সবকিছু তদারকি করে বা সবকিছু চেক করে, লাশগুলো বাইরে আনতেও যারা সহযোগিতা করে, এমন কাউকে উনি ওখানে পেলেন না। খুবই অবাক করা ব্যাপার। তো কি আর করা, উনি ভিতরে গেলেন, যে সেই লাশটি একটি কফিনের মধ্যে ভরা ছিল। ওই লাশটি গাড়ি পর্যন্ত নিয়ে আসতে বেশ কিছুটা দূরত্ব। এখন উনি তো একা ওই কফিনটি ওখান থেকে নিয়ে যেতে পারবেন না। তখন রবিউল ইসলাম ভাই ওই ব্যক্তিটিকে বলেন যে আমার সাথে আর একজন লোক মিনিমাম লাগবে, না হলে তো আমি এই কফিন গাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবো না। ওই ব্যক্তি বলে যে এখানে তো কোনো লোক নাই, সেহেতু কফিন আপনাকে একাই নিতে হবে। রবিউল ইসলাম ভাইও খুব চারদিকে দেখলেন যে আসলে কোনো লোকই নাই। তখন ভাই ওই লোকটিকে বললেন যে তাহলে আপনি ধরেন অন্য পাশ, তাহলে আমরা উঁচু করে কফিনটি গাড়িতে নিয়ে যেয়ে তুলতে পারবো। কিন্তু কোনোভাবেই ওই ব্যক্তি কফিনের কাছে যেতে রাজি হলেন না। এমন মনে হচ্ছে যে ওই ব্যক্তি ওই কফিনটি দেখে ভয় পাচ্ছে বা কোনো কারণে যেতে চাচ্ছে না। তখন উনি আরো ওনাকে অফার করলেন যে আপনি কফিনটি যদি গাড়িতে নিজে তোলেন, তার জন্য আপনাকে খুব ভালো মূল্যের অর্থ পরিশোধ করা হবে। তখন কি আর করা, রবিউল ইসলাম ভাই যেহেতু খুব অভাব অনটনের মধ্যে ছিলেন, উনি চিন্তা করলেন আসলে আমি অর্থ তো বেশি পেলে ভালোই হয়, তো আমি দেখি নিচে তুলতে পারি কিনা। তিনি এক পর্যায়ে কি করেন, ছোট কিছু ট্রলি থাকে যেগুলো নিচে চাকা সেট আপ করা থাকে, অনেক নিচু হয়, যেটার পরে কফিন নিয়ে অনেকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যায়। ওরকম একটি ট্রলি ম্যানেজ করলেন এবং ওই ট্রলির পরে কফিনটি তুলে সেটি ঠেলে গাড়ি পর্যন্ত নিয়ে গেলেন। এরপরে অনেক কষ্টে গাড়ির মধ্যেই কফিনটি তুললেন
এবং গাড়িটি লক করলেন। এরপরে ওই ব্যক্তি ভাইকে একটি ঠিকানা লিখে দিল যে যে সিমেট্রিতে যাওয়া হবে। সিমেট্রিতে উহানের খুব নামকরা একটি সিমেট্রি, সেখানে অনেক অনেক পুরনো একটি সিমেট্রি, যেখানে অসংখ্য লোককে দাফন করা হয়। খুব নামকরা একটি জায়গা, উহানের প্রাণ কেন্দ্রে বলা যায় সিমেট্রিটি। তো সেখানে নিয়ে যাওয়ার কথা বললেন এবং ঠিকানাটি লিখে দিলেন, এবং ওই সিমেট্রির সাইডের যে কোন সাইডের গেট দিয়ে আপনি ওখানে ঢুকবেন বা কোথায় গাড়িটি দাঁড়াবেন সেটিও ভালো করে ভাইকে বলে দেওয়া হলো। তো ভাই বলছেন যে আপনি আসবেন না, কিন্তু ওই ব্যক্তি এইবার আর গাড়িতে যেতে রাজি হয় না। উনি ওনার মতো হাঁটা শুরু করেন। তো কি আর করা, ভাই ওনার কাছ থেকে পেমেন্টটি নিয়ে গাড়ি স্টার্ট করলেন এবং যাওয়া শুরু করলেন। যেহেতু ওই হাসপাতাল থেকে ওই সিমেট্রির দূরত্ব বেশ কিছুটা দূর, প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূরত্ব। তো একটা জায়গায় গিয়ে একটা 3 রাস্তার মোড়ের মতো আছে, ওখান থেকে যদি ডান পাশ দিয়ে ভাই একটি শর্টকাট বাইপাস নেয় তাহলে ওই সিমেট্রিটি অনেক আগে, অনেক তাড়াতাড়ি গিয়ে পৌঁছাবে। তো ভাই মনে করলেন যে আমি তো চলে এসেছি অনেকটা দূর, আমি এখান থেকে বাইপাস করে খুব সহজে ওখানে যেতে পারবো, যেহেতু এই বাইপাসটা আমি নিই। কিন্তু বাইপাস করতে যেয়ে উনি খুব অবাক হলেন। উনি দেখছেন গাড়ির স্টিয়ারিং হুইলটি যতই উনি ডাইনে ঘোরাচ্ছেন, গাড়ি কোনোভাবেই ডাইনে যাচ্ছে না, গাড়ি সোজাই চলছে। এর ফলে উনি মারাত্মক আকারে ভয় পান, কারণ গাড়ির স্পিড তখন 80, 85, 90 এমন স্পিড। তো এই স্পিডে যদি গাড়ি সোজা যায় আর স্টিয়ারিং হুইল কাজ না করে, কি হতে পারে রাসেল ভাই, আপনি একটু কল্পনা করে দেখেন। তো উনি অনেক বেশি ভয় পেতে থাকেন। উনি তড়িঘড়ি গাড়ি ব্রেক ট্রেক করে রাস্তার উপরেই গাড়ির স্টার্ট বন্ধ করে ফেলেন, এবং উনি গাড়ি থেকে তৎক্ষণাৎ নেমে উনি ফোন করতে ভাবলেন যে ওনার অফিসে ফোন করবেন এবং বলবেন যে গাড়ির এই সমস্যা হয়েছে। তো ফোন করার জন্য উনি মোবাইল ফোনটি বের করে দেখেন ওনার ফোনটি ডেড মানে একেবারেই বন্ধ। ওনার ফোনে টোটালি কোনো চার্জ নাই। কিন্তু আসলে উনি যখন অফিসে বসে মোবাইল চাপাচাপি করছিলেন তখনও তার মোবাইলে অনেক বেশি চার্জ ছিল, যে বন্ধ হয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই অবস্থায় রবিউল ইসলাম ভাই কি করবেন এটি বুঝতে পারছিলেন না। আর আরো একটি ব্যাপার হচ্ছে, যেহেতু উহানে চীনা সরকার অনেক বেশি কড়াকড়ি আরোপ করেছিল, সেহেতু আশপাশে তেমন লোকজন ছিল না, লোকজন ওই সময় বাইরে আসতো না তেমন। কিছু দূরত্বে প্রশাসনের লোকজন ছিল, কিন্তু তেমন কাউকেই ভাই ওখানে দেখতে পাচ্ছিলেন না, এবং গাড়ি ঘোড়া চলাচল একেবারে নেই বলতে গেলে চলে এমন অবস্থা। তো কি করবে উনি বুঝতে পারছিলেন না। কিছু সময় বাইরে ঘোরাঘুরির পরে উনি এসে ভাবলেন দেখা যাক আবার একটু স্টার্ট করে দেখে কি অবস্থা হয়। উনি যখন এসে গাড়ি চাবি দিয়ে স্টার্ট করলেন তখন ঘটলো আরো একটি অদ্ভুত ঘটনা। গাড়ি স্টার্ট করা মাত্রই গাড়ি আস্তে আস্তে স্পিড আপ হতে শুরু করলো, যেমন 2, 5, 10, 20, 40 এইভাবে গাড়ি স্পিড বাড়তে শুরু করলো। এবং উনি দেখলেন উনি যদি এক্সিলারেটর প্রেস না করছেন, গিয়ার না চেঞ্জ করছেন, তাও গাড়ি কিভাবে চলছে, এটা আসলে কোনোভাবেই চলা সম্ভব না। এবং গাড়ির স্টিয়ারিং হুইল ডানে বামে করছে, যাতে অনেক সময় আমরা চলতে গেলে যেমন কোনো একটা বিট বা কোনো একটা উঁচু নিচু খেয়াল করে যায়, গাড়ি এইভাবে চলতে শুরু করেছে। এটি দেখে ভাই অনেক বেশি ভয় পেতে শুরু করলেন যে আসলে কি হচ্ছে, এটি তো আসলে কোনোভাবেই হওয়ার কথা না। তারপরে উনি এক পর্যায়ে স্টিয়ারিং হুইলটি ধরলেন হাতে, ধরে বললেন যে এই তো স্টিয়ারিং হুইল এখন যখন ডানে বামে করছে, তাহলে হয়তো আমি ওই বাইপাস দিয়ে আবার যেতে পারবো। তো উনি যেহেতু কিছু দূর চলে এসেছেন, তারপরেও চেষ্টা করলেন যে বাইপাস দিয়ে ওই রাস্তা দিয়ে আবার ঢোকার জন্য। তো উনি যেই আবার ডাইনে টার্ন করলেন, কোথা থেকে যেন উনি এক ঝলকে, এত সময় পর্যন্ত উনি কোনো গাড়ি ঘোড়া রাস্তাতে দেখছিলেন না, কিন্তু কোথা থেকে যেন এক ঝলকে খুব বড় একটা গাড়ি মনে হলো ওনার গায়ের উপর দিয়ে চলে গেছে। এত লাইটের ফোকাস, এত অনেক কিছু, এবং উনি ভয়তে কি করবেন বুঝতে পারছিলেন না। ওনার আর কি
সেই সৃষ্টিকর্তার নাম নেয়া বা দোয়া কালাম পড়া যা করা সম্ভব উনি একেবারে চোখ বন্ধ করে মনে করলেন যে আজকেই আমার শেষ দিন, আমি মারা গেছি, এমন অবস্থা। তো উনি সবকিছু করতে শুরু করলেন। এক পর্যায়ে উনি তার গালে সজোরে একটি চড় অনুভব করলেন, মনে হলো কেউ খুব সজোরে একটি থাপ্পড় মেরেছে তার গালে। তিনি হঠাৎ হুঁশ ফিরে পান এবং দেখেন যে গাড়িটি আসলে রাস্তার পরে আড় হয়ে গেছে এবং গাড়িতে ওই ব্যক্তিটি অপোজিট পাশে বসে আছে। তিনি তো তার মাথায় আছে যে ওই ব্যক্তিকে উনি কোনোভাবেই গাড়িতে করে আনেননি, তখন ওই ব্যক্তি কিভাবে গাড়িতে আসলো, আর তিনিও তাকে চড়ও মারছে। তো ওই ব্যক্তিকে গাড়িতে দেখেই উনি ওখানে সেন্সলেস হয়ে যান। এখন এইভাবে উনি কত সময় ওখানে ছিলেন জানেন না, প্রায় যখন 2:30-3টা বাজে এমন সময়ে উনি জ্ঞান ফিরে পান। ফিরে পেয়ে দেখেন যে আসলে গাড়িতে কেউ নেই এবং গাড়িটি রাস্তার পরে তখনও আড় হয়ে আছে। উনি কি করবেন বুঝতে পারছেন না। তখন উনি মনে করলেন যে আসলে যাই হোক, ঠিক আছে, আমি সোজা রাস্তা দিয়ে যাই এবং যেহেতু গ্রেভিয়ার্ডের ওখানে কিছু লোক আছে, আমি ওখানে যেয়ে দেখি আসলে কি ব্যাপার। তো উনি গাড়ি খুব জোরে টেনে গ্রেভিয়ার্ডের বা সিমেট্রির ওখানে যেয়ে হাজির হন। যেয়ে দেখেন ওখানে 4 জন লোক আছে এবং সব থেকে মজার ব্যাপার রাসেল ভাই, ওই 4 জন ব্যক্তি প্রায় সেম দেখতে। মানে ওই যে ব্যক্তি গাড়িটি বুকিং করেছিল বা ভাড়া নিয়েছিল, প্রায় ওই একই রকম দেখতে, একই রকম পোশাক পরিহিত। এখন গাড়িটি ওখানে দাঁড়ানো মাত্রই কিছুই তাদের বলা লাগলো না, ওই ব্যক্তিগুলো গাড়ির পিছন থেকে ওই কফিনটি নিচে নিয়ে গেল এবং রবিউল ইসলাম ভাইকে বলল যে তাদের সাথে যাওয়ার জন্য। ভাই যেহেতু অনেক বেশি ভয় পাচ্ছিলেন, গাড়িতে একা থাকতে চাচ্ছিলেন না, যেহেতু ওনাদের দেখলেন তখন একটু সাহস ফিরে পেয়ে উনি মনে করলেন আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। তো উনি গ্রেভিয়ার্ডে ভিতরে গেলেন, যে তারা দেখেন যে অলরেডি সেখানে একটি গর্ত করা আছে এবং সব সরঞ্জাম রেডি করা আছে। তো এটি দেখে ভাই অনেক বেশি লোকজন ছিল না, লোকজন ওই সময় বাইরে আসতো না তেমন, কিছু দূরত্বে প্রশাসনের লোকজন ছিল, কিন্তু তেমন কাউকেই ভাই ওখানে দেখতে পাচ্ছিলেন না এবং গাড়ি ঘোড়া চলাচল একেবারে নেই বলতে গেলে চলে, এমন অবস্থা। তো কি করবে উনি বুঝতে পারছিলেন না। কিছু সময় বাইরে ঘোরাঘুরির পরে উনি এসে ভাবলেন দেখা যাক আবার একটু স্টার্ট করে দেখি কি অবস্থা হয়। উনি যখন এসে গাড়ি চাবি দিয়ে স্টার্ট করলেন তখন ঘটলো আরো একটি অদ্ভুত ঘটনা। গাড়ি স্টার্ট করা মাত্রই গাড়ি আস্তে আস্তে স্পিড আপ হতে শুরু করলো, যেমন 2, 5, 10, 20, 40 এইভাবে গাড়ি স্পিড বাড়তে শুরু করলো এবং উনি দেখলেন উনি যদি এক্সেলেটার প্রেস না করছেন, গিয়ার না চেঞ্জ করছেন, তাও গাড়ি কিভাবে চলছে, এটা আসলে কোনোভাবে চলা সম্ভব না। এবং গাড়ির স্টিয়ারিং হুইল ডানে বামে করছে, যাতে বলবেন যে গাড়ির এই সমস্যা হয়েছে। তো ফোন করার জন্য উনি মোবাইল ফোনটি বের করে দেখেন ওনার ফোনটি ডেড মানে একেবারেই বন্ধ, ওনার ফোনে টোটালি কোনো চার্জ নাই। কিন্তু আসলে উনি যখন অফিসে বসে মোবাইল চাপাচাপি করছিলেন তখনও তার মোবাইলে অনেক বেশি চার্জ ছিল, যে বন্ধ হয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই অবস্থায় রবিউল ইসলাম ভাই কি করবেন এটি বুঝতে পারছিলেন না। আর আরো একটি ব্যাপার হচ্ছে, যেহেতু উহানে চীনা সরকার অনেক বেশি কড়াকড়ি আরোপ করেছিল, সেহেতু আশপাশে তেমন লোকজন ছিল না, লোকজন ওই সময় বাইরে আসতো না তেমন, কিছু দূরত্বে প্রশাসনের লোকজন ছিল, কিন্তু তেমন কাউকেই ভাই ওখানে দেখতে পাচ্ছিলেন না এবং গাড়ি ঘোড়া চলাচল একেবারে নেই বলতে গেলে চলে, এমন অবস্থা। তো কি করবে উনি বুঝতে পারছিলেন না। কিছু সময় বাইরে ঘোরাঘুরির পরে উনি এসে ভাবলেন দেখা যাক আবার একটু স্টার্ট করে দেখি কি অবস্থা হয়। উনি যখন এসে গাড়ি চাবি দিয়ে স্টার্ট করলেন তখন ঘটলো আরো একটি অদ্ভুত ঘটনা। গাড়ি স্টার্ট করা মাত্রই গাড়ি আস্তে আস্তে স্পিড আপ হতে শুরু করলো, যেমন 2, 5, 10, 20, 40 এইভাবে গাড়ি স্পিড বাড়তে শুরু করলো এবং উনি দেখলেন উনি যদি এক্সেলেটার প্রেস না করছেন, গিয়ার না চেঞ্জ করছেন, তাও গাড়ি কিভাবে চলছে, এটা আসলে কোনোভাবে চলা সম্ভব না। এবং গাড়ির স্টিয়ারিং হুইল ডানে বামে করছে, যাতে অনেক সময় আমরা চলতে গেলে যেমন কোনো একটা বিট বা কোনো একটা উঁচু নিচু খেয়াল করে যাই, গাড়ি এইভাবে চলতে শুরু করেছে। এটি দেখে ভাই অনেক বেশি ভয় পেতে শুরু করলেন যে আসলে কি হচ্ছে, এটি তো আসলে কোনোভাবেই হওয়ার কথা না। তারপরে উনি এক পর্যায়ে স্টিয়ারিং হুইলটি ধরলেন হাতে,
ধরে বললেন যে এই তো স্টিয়ারিং হুইল এখন যখন ডানে বামে করছে, তাহলে হয়তো আমি ওই বাইপাস দিয়ে আবার যেতে পারবো। তো উনি যেহেতু কিছু দূর চলে এসেছেন, তারপরেও চেষ্টা করলেন যে বাইপাস দিয়ে ওই রাস্তা দিয়ে আবার ঢোকার জন্য। তো উনি যেই আবার ডাইনে টার্ন করলেন, কোথা থেকে যেন উনি এক ঝলকে, এত সময় পর্যন্ত উনি কোনো গাড়ি ঘোড়া রাস্তাতে দেখছিলেন না, কিন্তু কোথা থেকে যেন এক ঝলকে খুব বড় একটা গাড়ি মনে হলো ওনার গায়ের উপর দিয়ে চলে গেছে। এত লাইটের ফোকাস, এত অনেক কিছু, এবং উনি ভয়তে মানে কি করবেন বুঝতে পারছিলেন না। ওনার আর কি সেই সৃষ্টিকর্তার নাম নেয়া বা দোয়া কালাম পড়া যা করা সম্ভব, উনি একেবারে চোখ বন্ধ করে মনে করলেন যে আজকেই আমার শেষ দিন, আমি মারা গেছি, এমন অবস্থা। তো উনি সবকিছু করতে শুরু করলেন। এক পর্যায়ে উনি তার গালে সজোরে একটি চড় অনুভব করলেন, মনে হলো কেউ খুব সজোরে একটি থাপ্পড় মেরেছে তার গালে। তিনি হঠাৎ হুঁশ ফিরে পান এবং দেখেন যে গাড়িটি আসলে রাস্তার পরে আড় হয়ে গেছে এবং গাড়িতে ওই ব্যক্তিটি অপোজিট পাশে বসে আছে। তিনি তো, তার মাথায় আছে যে ওই ব্যক্তিকে উনি কোনোভাবেই গাড়িতে করে আনেননি, তখন ওই ব্যক্তি কিভাবে গাড়িতে আসলো, আর তিনিও তাকে চড়ও মারছে। তো ওই ব্যক্তিকে গাড়িতে দেখেই উনি ওখানে সেন্সলেস হয়ে যান। এখন এইভাবে উনি কত সময় ওখানে ছিলেন জানেন না। প্রায় যখন 2:30-3টা বাজে, এমন সময়ে উনি জ্ঞান ফিরে পান। ফিরে পেয়ে দেখেন যে আসলে গাড়িতে কেউ নেই এবং গাড়িটি রাস্তার পরে তখনও আড় হয়ে আছে। উনি কি করবেন বুঝতে পারছেন না। তখন উনি মনে করলেন যে আসলে যাই হোক, ঠিক আছে, আমি সোজা রাস্তা দিয়ে যাই এবং যেহেতু গ্রেভিয়ার্ডের ওখানে কিছু লোক আছে, আমি ওখানে যেয়ে দেখি আসলে কি ব্যাপার। তো উনি গাড়ি খুব জোরে টেনে গ্রেভিয়ার্ডের বা সিমেট্রির ওখানে যে হাজির হন। যেয়ে দেখেন ওখানে 4জন লোক আছে এবং সব থেকে মজার ব্যাপার রাসেল ভাই, ওই 4জন ব্যক্তি প্রায় সেম দেখতে। মানে ওই যে ব্যক্তি গাড়িটি বুকিং করেছিল বা ভাড়া নিয়েছিল, প্রায় ওই একই রকম দেখতে, একই রকম পোশাক পরিহিত। এখন গাড়িটি ওখানে দাঁড়ানো মাত্রই কিছুই তাদের বলা লাগলো না, ওই ব্যক্তিগুলো গাড়ির পিছন থেকে ওই কফিনটি নিচে নিয়ে গেল এবং রবিউল ইসলাম ভাইকে বলল যে তাদের সাথে যাওয়ার জন্য। ভাই যেহেতু অনেক বেশি ভয় পাচ্ছিলেন, গাড়িতে একা থাকতে চাচ্ছিলেন না, যেহেতু ওনাদের দেখলেন, তখন একটু সাহস ফিরে পেয়ে উনি মনে করলেন আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। তো উনি গ্রেভিয়ার্ডে ভিতরে গেলেন। যে তারা দেখেন যে অলরেডি সেখানে একটি গর্ত করা আছে এবং সব সরঞ্জাম রেডি করা আছে। তো তারা যখন আর কি ভিতরে কবরের মধ্যে ওই বডিটি নামাবে, এমন সময় কোভিডে আক্রান্ত রোগীদের একটা পলিথিন বা একটা পিপির মধ্যে চেনের একটা কাভার দিয়ে আটকানো হতো, কফিনের মধ্যে রাখলেও ওই রকম কিছুর ভিতরে রাখা ছিল। ওনারা ওই কফিনের মুখটি খুললেন এবং ওই চেনটি খুললেন। খোলার পরে রবিউল ইসলাম ভাই ওই যে দৃশ্যটি দেখে উনি আর নিজেকে কোনোভাবে ধরে রাখতে পারেননি। উনি ওখানেই সেন্সলেস হয়ে যান। উনি সেন্সলেস হওয়ার আগে দেখেন যে ব্যক্তি ওনাকে গাড়িটি ভাড়া করেছিল, ওই ব্যক্তিরই বডি ওটি, এবং সাথে যে 4জন লোক ওখানে আছে, ওই 4জন লোকই আলোতে উনি দেখলেন যে ওই 4জন লোকই একই ব্যক্তি। এটি দেখার পরে উনি আর কিছুই অনুভব করতে পারেননি, উনি ওখানে সেন্সলেস হয়ে যান। এখনো রাসেল ভাই কিছু অবাক করা ঘটনা আছে। উনি যখন সেন্সলেস হয়ে যান, তখনও যখন ওনার জ্ঞান ফেরে, তখনও কিন্তু রাত শেষ হয়নি। উনি রাত 3টা, 3:30টার পরে গিয়ে জ্ঞান ফিরে পান এবং দেখেন উনি গাড়িতে আছেন এবং গাড়িটি ওই সিমেট্রি থেকে কিছুটা দূরে একটা রাস্তার পাশে পার্ক করা আছে। যেহেতু উনি জানেন যে উনি লাশটি সিমেট্রি পর্যন্ত এনেছিলেন এবং ওখানে গাড়িটি থাকার কথা, যদিও কেউ তাকে গাড়িতে রেখে যায়, কিন্তু গাড়িটি সেখানে নাই। গাড়িটি সেখান থেকে অনেকটা দূরে একটা জায়গায় পার্ক করে রাখা এবং উনি দেখেন যে ওনাকে কিছু অতিরিক্ত টাকা, মানে অর্থ দেওয়া হয়েছে, চায় না যে অর্থ, সেটি দেওয়া হয়েছে এবং ওখানে চীনা ভাষায় একটি
কথা গাড়ির ড্যাশবোর্ডে খোদাই করে লিখে দেওয়া হয়েছে, ঠিক কাগজে না, গাড়ির ড্যাশবোর্ডে খোদাই করার মতো করে শুধু কেটে কেটে লিখে দেওয়া হয়েছে যে আপনি যে জিনিস দেখেছেন এটি আপনি কারোর সাথে শেয়ার করবেন না, এটি শেয়ার করলে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। তো রাসেল ভাই এটি দেখার পরে ভাই আসলে খুবই কনফিউজড হয়ে পড়ে যে আসলে কি হলো কি হলো না, আসলে কি হবে কিছুই বুঝতে পারেন না। পরে ওনার সাথে আরো কিছু ওনার শারীরিক বা মানসিক সমস্যা হতে থাকে, উনি বাড়িতে চলে আসেন। এরপরে ওনারা দেশে যোগাযোগ করলে ওনার মা বাবা কোনো একটা মাধ্যম দিয়ে কোনো একজনের মাধ্যম দিয়ে ওনারা একটু জিন চালান বা হচ্ছে তান্ত্রিক টাইপের কাউকে দিয়ে কিছু খোঁজ খবর নেন, নিয়ে দেখা যায় যে ওখানকার স্থানীয় একটি মন্দিরের একজন পুরোহিত উনি 3 দিন যাবৎ কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন এবং তার লাশটি ওই হিমঘরে 3 দিন ধরে ফেলানো ছিল এবং তাকে সৎকার করার মতো কোনো লোক ওখানে ছিল না। তাই ওই ব্যক্তি নিজেই রবিউল ইসলাম ভাইকে নিয়ে গিয়ে তাকে দিয়েই ওই সৎকারের কাজটি করেছেন এবং সে যেহেতু ওই কাজটি করেছেন এবং একাই সবকিছু মেনটেন করেছেন, তো তাকে অনেক বেশি অর্থ দিয়েছেন এবং তার কোনো ক্ষতি করবেন না। যদিও তিনি ওখানে লিখেছিলেন কোথাও শেয়ার করলে সমস্যা হবে, কিন্তু আসলে পরবর্তীতে যখন তিনি তার বাবা মায়ের সাথে শেয়ার করেন বা কিছু করেন তখন তার আর কোনো সমস্যা হয় না। এবং এরপর থেকে কি হয় রাসেল ভাই, ওই রবিউল ইসলাম ভাইয়ের শারীরিক একটু সমস্যা হলেও তারপরে তিনি খুব দ্রুত সেটি কাটিয়ে ওঠেন এবং তিনি একটি ভালো প্রতিষ্ঠানে জব পেয়ে যান এবং তার সবকিছুই ভালো হতে শুরু করে। তো এটি ছিল আমার ঘটনা। আমরা চলে যাব আমাদের ডক্টর আলিফের কাছে আবারও, এবং ডক্টর আলিফের কাছে যে ঘটনাগুলো আছে তার মধ্যে আমরা পরপর দুটো ঘটনা শুনে আসব এবং চলে যাই ডক্টর আলিফের কাছে আবারও। আসলে থ্যাংক ইউ রাসেল ভাই। আসলে আসলে পরপর ঘটনা বললে রাসেল ভাই কেমন জানি দেখ শোনায়। হ্যাঁ। ঘটনা একটাই, কিন্তু কানেক্টিং কিছু ঘটনা, যেমন আমি বাংলাদেশে আসার পরে রিসেন্টলি যখন বাংলাদেশের বাইরে গেছি, এটা কানেক্টিং ঘটনা, মানে কানেক্টিং ঘটনা, আমি আসার পরে জিনিসগুলো একটু ফিল করেছি আমার ছোট ভাইয়ের সাথে। আচ্ছা, ফিল বলতে হ্যাঁ ফিলই আর কি বলতে পারেন, যে দেখি নাই কিছু। আচ্ছা, জিনিসটা অনেকে যেরকম দেখে আমাকে বলছে, আমি শুনছি, এখানে শেয়ার করছি, আমি এটা রাসেল ভাই কিছুটা ঘরের মধ্যে ফিল করেছি। আচ্ছা। তো আমার বোনের কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে, তো বাসার মোটামুটি খালি থাকে। তো আমার ওয়াইফ তখন আপনার আমার শ্বশুর বাড়িতে ছিল মিরপুরে। তো কাহিনী হচ্ছে যে আমার ঘটনা থেকে একটু বলি হালকা, পরবর্তীতে সময় আমি নেক্সট ঘটনায় যাই। ওই দিন রাতের বেলা রাসেল ভাই আমি মানে গেম খেলি তো রাসেল ভাই জানেন আগে এই 2010-এ বলেছি গেম খেলার পরে আমি একটু পড়তে বসছিলাম, আমার রাত 3টা বেজে গেছে। তখন হঠাৎ করে আমার রুমের মধ্যে নক। আমি প্রথম কে, হ্যাঁ একটু জোরেই জিজ্ঞেস করি কে, কি হয়েছে, আমি এভাবেই জিজ্ঞেস করি কি হয়েছে, আমাকে জিজ্ঞেস করতেছে। হঠাৎ করে আমি দেখি যে কেউ কোনো সারা শব্দ নাই, আর আমার ঠিক রুম থেকে বের অপোজিটে রুম আমার বাবা মার। তো বাবা মা বছর 2 হয় দরজাটা খুলেই ঘুমায়, কারণ এই আমার ছোট ভাইটা ড্রয়িং রুমে শুতো, তো আমার বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে সে তার নিজের রুমে চলে গেছে। হঠাৎ করে আবার কিছুক্ষণ পর দরজা নক, আমি দরজাটা খুলে ফেলাম, দেখি আমার ছোট ভাই দাঁড়ায় আছে, হাত পা কাঁপতেছে। আসলে তোমার কি হয়েছে? যে তুই তো আমার রুমে আয়, তো তুই আমার রুমে আয়। আমি ওর রুমে গেলাম, যে রুমে আমি আগে থাকতাম শিফট করে আমি অন্য রুমে চলে গেছি, ওই রুমে আমি আগে থাকতাম। বলে আলিফ ভাই দেখ, আর ওর রুমে দেখি যে বিকট আওয়াজে সে সূরা ইয়াসিন ছেড়ছে, ল্যাপটপের সাউন্ড স্পিকার ছেড়ে পরে গিয়ে সূরা ইয়াসিন ছেড়ছে। আমার বাবা মা গভীর ঘুম, তখন রাত 3টা বাজে, ফজরের আজান দেয় হচ্ছে 5টা 30-এ। তো আমি বললাম যে কি হয়েছে ভাই, তুই একটু খাটে বস। আমি বসলাম খাটে, আমি দেখলাম যে ভাই আমি এই আতরের স্মেল আগে কখনো শুনি নাই, এত সুন্দর গন্ধ, মনে হয়েছে যে আমি বসছি না আমার সারা শরীরের গন্ধ মেখে গেছে, এত সুন্দর গন্ধ। তো আমি বললাম যে কি হঠাৎ করে আতরের গন্ধ, বলে কি হ্যাঁ আমি শুয়ে শুয়ে গান শুনতেছিলাম, এই জানালার পিছন দিয়ে আতরের গন্ধটা এত সুন্দর করে আমার কাছ থেকে এসে এই দরজা দিয়ে বেরিয়ে গেল, আমার দরজা দিয়ে। আচ্ছা, দরজা দিয়ে বের হয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। বলে কি আমি বললাম তুমি আতরের গন্ধ কিভাবে শুনলা, মানে আতরের গন্ধ যে মুভ করতেছিল তুমি কিভাবে দেখলা?
বলে ভাইয়া আমি আতর ঘন দেখলাম আমার উপর দিয়ে একটা বাতাসের মতো গেল, গন্ধওয়ালা বাতাস, বাতাসটা আস্তে আস্তে আমার রুম থেকে যাচ্ছে, আমি ফলো করতেছি, আমি জানি না আমি কেন ফলো করতেছি। তো আমি বললাম যে আচ্ছা এক কাজ করো, তুমি দরজাটা খোলা রাখো, আমি আমার দরজা খোলা রাখি, যদি কোনো প্রবলেম দেখো আমাকে জানাও। তো আধা ঘন্টা পরে আমি আবার রুমে উঠে গিয়ে ওর রুমে জিজ্ঞেস করলাম, এই তুমি কোনো আর কোনো গন্ধ টন্ধ পাইতেছো? বলে আলিফ ভাই তুই এখন খাটে এসে বসে দেখ। আমি আসলেই বসলাম, ভাই কোনো গন্ধ নাই। মানে একটা আতরের গন্ধ কিন্তু অনেকক্ষণ থাকবার কথা, যদি আমি যেভাবে ডিসক্রাইব করতেছি আপনাকে, তো ওই জায়গায় এখন আর কোনো গন্ধ টন্ধ নাই। কিছুক্ষণ পর ও বললো যে আলিফ ভাইয়া আমি দেখলাম যে আমার ড্রয়িং রুমের হচ্ছে ভাইয়া আপনার থাই অ্যালুমিনিয়ামের গ্লাস, তো গ্লাসটা লাগানো ছিল। বলে যে আলী ভাই আমি দেখলাম থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা অটোমেটিক খুলে যাচ্ছে, বাতাস কখনো থাই অ্যালুমিনিয়াম গ্লাস নাড়াতে পারবে না। না, এটা সম্ভব না। বলে থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা অটোমেটিক খুলে গেলে ভাইয়া আমি দেখলাম যে পর্দাগুলা নড়তেছে। আচ্ছা, ও আমাকে ডিস্টার্ব করতেছে আলিফ ভাইয়া। আচ্ছা, আমি বললাম কে তোমাকে ডিস্টার্ব করতেছে? আমি আসলেই দেখলাম রাসেল ভাই থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা খোলা। তা আমি বললাম এটা তুমিই খুলছো, তুমি আমার এখানে এসে বলতেছো যে আলিফ ভাইটা খুলছে, কেউ কে জানি খুলে দিয়েছে। মানে আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি নাই ভাইয়া, আপনিও বিশ্বাস করতেন না, কোনো নর্মাল মানুষ বিশ্বাস করবে না, এই জন্যই আমাদের ম্যাক্সিমাম লিসনার ভালো আছে। বিশ্বাস করে না তো কেউ। সেটাই। হঠাৎ করে একটা শব্দ হলো, বিকট আওয়াজ। আমাদের রুমের আমাদের মানে মেইন দরজা দিয়ে ঢুকতেই এন্ট্রান্সে আমাদের এখানে ছোট একটা লিভিং রুমের মতো, আমরা মানে বাইরের গেস্ট আসলে এখানে বসতে দিই, ড্রাইভার টাইভার আসলে বসে এখানে। তো কি হয় ওই লাইটটা ওইটার উপরে, মানে আমরা একটা লাইট দিয়ে রাখছিলাম, মানে সুন্দর একটা লাইট দিয়ে রাখছিলাম, ঠাস করে ফুটলো লাইটটা একাই? একা। আচ্ছা। আমি বললাম যে তুমি মানে আমি বলছি যে তুমি লাইটটা একটু জ্বালাও, ও সুইচ দিতে গেছে, ঠাস করে একটা ফুটছে। অথচ এই লাইটটা কিন্তু রাসেল ভাই মনে করেন 5-10 বছর ধরে এখানে লাগানো, আচ্ছা, কোনো প্রবলেম হয়নি, হঠাৎ করে ফুটে গেল। তা আমি ভাইয়া একটু নর্মালি নিছি যে যাক অনেকদিন হয়ে গেছে লাইটটা হয়তো ফুটে গেছে, জিনিসটা ওভাবেই কানেক্ট করলাম যে যাই হোক বাদ দাও, রাত্রেবেলা ঘুমাও। কিছুক্ষণ ফজরের আজান দিয়ে দিছে। আমি বললাম যে যেহেতু তুমি একটা খারাপ জিনিস তুমি দেখতেছিলা, কিছু একটা ফিল করছো, তুমি নামাজ পড়ে ঘুমাই যাও। পরের দিন সকালবেলা বাবা মার সাথে কথা হইলো, বাবা বললো যে তোমরা রাতের বেলা শব্দ করতেছিলা, কারণ কি? আমি বললাম যে তুমি তাহলে শুনছো? বলে হ্যাঁ, তোমরা শব্দ করার আগে আকিবের ইয়াসিন সূরার আগে আধা ঘন্টা 1 ঘন্টা আগে আকিব আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে, আমার দরজার পাশে দাঁড়ায় অনেকক্ষণ ধরে ডাকছে। আমি অবয়বটা দেখতে পাচ্ছি, যে আকিবের অবয়ব না সেটা বুঝতে পারছি। আমি বললাম যে মানে কি? বলে যে আকিব তো ছেলে, আমি তো দেখতেছি একটা মেয়ের মতো একটা অবয়ব দাঁড়ায় আছে, এবং সেটা তোমার বোন। বাবা বাবা এই বাবা, আমার বোন তার শ্বশুর বাড়ি মিরপুরে। আমি বললাম যে আমি তখন ঘুম ভাঙানোর ট্রাই না করেও ইচ্ছা করে উঠলাম না। আমি এরপরে তোমাদের মুভমেন্টের শব্দ পাইলাম, তুমি আকিবের ইয়াসিন সূরার শব্দ পাচ্ছি, তোমরা হাঁটতেছো, চিল্লাচিল্লি করতেছো, সব শব্দ শুনলাম, কিন্তু আমি কিছু বললাম না। পরে বাবা মার কাছ থেকে কানেক্ট করলাম কিছু জিনিস, যে বাবা মাও কিছু ভয়েস পেয়েছে সেদিন রাতের বেলা। এইটা ছিল রাসেল ভাই আমার বাসার ঘটনা। ওকে, আমরা নেক্সট ঘটনাটা যাব, তার আগে আমি একটু কিছু মেসেজ পড়ে নেই এবং কিছু কমেন্ট পড়ে নেই। আমাদের সঙ্গে আছেন এমডি আব্দুল্লাহ গাজী, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সুফিয়ান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সুফিয়ান আতিকুর রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও শুভাশিস সাদিক, আমাদের সঙ্গে আছেন এমডি হজরত আলী, আমাদের সঙ্গে আছেন আল্ট্রা আহাদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এছাড়াও FH হৃদয়, আমাদের সঙ্গে আছেন সুফিয়ান শাম্মু, খুলনা থেকে শুনছেন তিনি, এমডি রাসেল আমাদের সঙ্গে আছেন বরিশাল থেকে, আমাদের সঙ্গে আছেন আতিকুর রহমান আতিক, SSC চলছে তারপর তিনি শুনছেন আমাদেরকে, আমাদের সঙ্গে আছেন আকিব বিন মোস্তাক, আমাদের সঙ্গে আছেন আবির আহমদ, আমাদের সঙ্গে আছেন সাইদুল ইসলাম আলামিন, আমাদের সঙ্গে আছেন শুভ আচার্য শোভন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শৌখিন আলম তিতাস, আমাদের সঙ্গে আছেন সাইদুল ইসলাম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সৌরভ হোসেন সৌরভ, এমডি আব্দুল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহিন খান, আমাদের সঙ্গে আছেন এছাড়াও সিয়ারা সালসাবিল, আমাদের সঙ্গে আছেন অজানা পথের পথিক আবির আহমেদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সুমন আরফান সাইমন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি SM মাসুম খান, ঢাকা আগারগাঁও থেকে শুনছেন তিনি, এমডি মেহেদি হাসান সানি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে আছেন। এবং আপনি যদি থাকতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের দুটো পেজ যে রয়েছে সেই দুটো
পেজের যে কোনো একটিতে, এবং আমাদের সাথে এসে জয়েন করতে পারেন আপনি। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন। বনানী বড়ুয়া মুনা আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পূর্ণা বড়ুয়া সহ আরও অনেকে। আমাদের যে ইমেল অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা আপনাদের সাথে আরও একবার শেয়ার করি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় ডক্টর আলিফের কাছে, এবং তার কাছ থেকে দ্বিতীয় ঘটনাটি শুনে আসবো। রাসেল ভাই, থ্যাংক ইউ সো তৃতীয় মাচ। ঘটনাটি in fact। আসলে আচ্ছা, যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে কলকাতায় আমি গিয়েছিলাম ডিসেম্বর মাসের 11 তারিখে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিল আসলে। আচ্ছা, তো এক কথায় ভিসার মেয়াদটার জন্য গিয়ে থেকে আসা, যাতে পরবর্তী সময় ভিসা পাওয়া যায়। আর সেকেন্ড অফ অল, আমি একটু আল্লাহ রাস্তায় গিয়েছিলাম। আচ্ছা, তো সেখানে যাওয়ার পরে আমার সাথে ফেসবুকে কানেক্ট হয়েছিল শুভাশিস নামে ভাইয়ের, শুভাশিস দা আর কি। তার সাথে আমি কন্ট্যাক্ট করি, যে আসতে বলি তাকে, এবং কলকাতায় তার সাথে আমার দেখা হয়, এবং তারই বাবার ঘটনা আজকে ঘটনা শেয়ার করব। খুব ছোট না, খুব বড় না, একটা ঘটনা যেটা তার লাইফটাকে মোটামুটি চেঞ্জ করে দিয়েছে। করে পার্সোনাল দিয়েছে। ঘটনা, পার্সোনাল লাইফের ঘটনা। তো শুভাশিস তার বাবাকে আমার সামনেই নিয়ে আসে, এবং তার বাবা এখন এই পেশায় নাই আর কি, রাসেল ভাই। তো ঘটনাটা ঘটে 2003 সালে। তো শুভাশিস দ্বারা হচ্ছে এক ভাই এক বোন, আর তিনি একজন কলকাতায় একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আর তার বাবা তাদের সাথেই থাকে একসাথে। তো শুভাশিস দা যখন জন্ম হয় তখন তার মা মারা যান, জন্মের দিন 2 ঘন্টা পরেই মারা যান। তো এরপর থেকেই তার বাবা 2003 সালে, এরপর থেকেই তার বাবা এই পেশায়। এটাও অনেক আগের থেকে, প্রায় 88-89 থেকে আর কি এই পেশায়। তো এই পেশায় 2003 সালে এরকম ঘটনা সে ফেস করবে, এবং 2008 সালের পর থেকে তিনি আর এই কাজগুলো করেন না। পেশায় তিনি একজন তার ডোম। নিশ্চয়ই কারণ আছে। হ্যাঁ, পেশায় তিনি একজন ডোম। অনেকে ডোমের ঘটনা চেয়েছিলেন, এই জন্য কলকাতায় যে ডোমের ঘটনা নিয়ে আসতে হলো রাসেল ভাই। তো তিনি রেগুলারলি ওনার ওই যখন থেকে কাজ শুরু করেন আর কি, ওই হাসপাতালে থেকে থেকে কাজগুলা করতেন। তো দিনে প্রতিদিনই এতই যে লাশ আসতো, এতই যে পোস্টমর্টেমে তাকে লাশের কাটাছেঁড়া করতে হতো, এমন কিছু না, কিন্তু কাটাছেঁড়া করতে হতো তাকে। বিভৎস বিভৎস লাশ দেখে তিনি অভ্যস্ত। হ্যাঁ। তো ঘটনার দিন এরকম ভাবে যে প্রতিদিন তার লাশ আসে সে যায় তা না, এটা মনে করেন এটা একটা মর্জির মতো হয়ে গেছে, যে আমার কাছে ভালো লাগছে আজকে যাই, এরকম একটা আর কি। আর থানার কল আসলে তো কোনো কথাই নেই, যেতে হবেই। তো যাই হোক, সেদিন ঘটনার দিন আর কি সকাল 8টা একটা লাশ আসে, এবং তার আগের দিন তাকে থানায় কঠিন ডিউটি দিতে হয়েছে, থানায় থাকতে হয়েছে পুলিশের সাথে। তো সেদিন সকাল 8টা একটা লাশ কেটে তিনি বিশ্রামে চলে যান। সেই হাসপাতালে একটা বিশ্রাম ব্যবস্থা আছে, কলকাতারই কোনো একটা হাসপাতালের ঘটনা বলছি না কোথায় ঘটনা। ওকে। আর যে ঘটনা বলছি তার নাম হচ্ছে অধিশঙ্কর, এবং তিনি হচ্ছে মানসিংহপুর থেকে। আচ্ছা। তো তার বাড়ি হচ্ছে মানসিংহপুর। তো তিনি সেদিন লাশ কেটে ঘুমিয়ে পড়েন, এবং বিকালবেলা আবার তার ঘুম আসে। তো তার অ্যাসোসিয়েটস আছে, তাকে জাগিয়ে তুলেছে, এবং সবাই লাশ কাটতে পারে না রাসেল ভাই, স্কিল হ্যান্ড লাগে। তো সে অনেকদিন ধরে কাজগুলো করছে, সে লাশ কেটে অভ্যস্ত। কত বিভৎস রাসেল ভাই, কত বিভৎস দরকার আপনি বলে যে আমার জীবনের, উনি তার জীবনের মানে বিভৎস থেকে বিভৎসতর লাশ কেটেছে সে। আচ্ছা। ছাদ থেকে পড়ে যাওয়া, ট্রেনের মাথা আলাদা হয়ে যাওয়া, বডি দ্বিখণ্ডিত হওয়া, গুলির কেস, মার্ডার কেস, ডাক্তারের সাথে চেনাও যায় না, চেনাও যায় না, পুড়ে যাচ্ছে, গলে যাচ্ছে। গলে যাওয়ার লাশ তো রাসেল ভাই কাটার কিছু প্রয়োজন হয় না, অনেক কিছু থেকেই এভিডেন্স পাই, তো লাস্টের ডিএনএ টেস্ট করার লাগে। যাই হোক, হোয়াট এভার, তিনি বললেন যে 8টার লাশ কাটার পরে বিকাল 5টা একটা লাশ আসে। সেই লাশটা হচ্ছে প্রথম 8টাটা সুইসাইড কেস, আর 8টাটা হচ্ছে মার্ডার কেস, একসাথে 2 জনের লাশ আসে, এবং 2 জনের লাশ কাটতে হয়। তো মোটামুটি সে মনে করেন টায়ার্ড হয়ে গেছে। তো ডোমদের অ্যাটিটিউডের কথা আর আমি নাই বলি, সবাই মোটামুটি কোনোভাবে জানে ডোমদের অ্যাটিটিউড কিরকম হতে পারে, তাদের চালচলন কিরকম, তাদের চলাফেরা কিরকম, তাদের অভ্যাস কিরকম। তো যাই হোক, সে বিকাল 5টার পরে 2টা লাশ কাটতে কাটতে রাত্রে 8:30 বেজে যায়, এবং তিনি একটু রেস্ট নিতে থাকেন ওই মুহূর্তে। তার ভাষ্য মতে আসলে উনি বলতে থাকে যে আসলে আমি তো ঘটনা বলি
এই বলেছি এটা হচ্ছে তার জীবনের কাজকর্মের শেষ করার পরে, রিটায়ারমেন্ট 2008-এর পরে সে বলেছে। মনে করেন রাসেল ভাই যে বিশ্বাস করে না ম্যাক্সিমাম, অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না, এবং তিনি আমাকে ঘটনা বলার সময় দেখলাম যে বারবার ইতস্তত বোধ করছে আমি বিশ্বাস করছি কিনা, তার কারণে আমি এত দূর থেকে গেছি ঘটনাটা শোনার জন্য। তো যাকগে সে বলল যে আচ্ছা আমি আমার 8:30টার ঘটনা, 8:30টার দিকে চলে যাই, হঠাৎ করে একটা লাশ আসে, আমাকে কল দিয়ে দৌড়ে নিয়ে আসে, এই লাশটা আসে ইমিডিয়েটলি দেখতে হবে। তো আমি আমার লাশ কাটার ঘরে যাই, যাওয়ার পরে সেটা দেখি যে একটা হোগলা দিয়ে পেঁচানো লাশ, হোগলা দিয়ে পেঁচানো লাশ। তো আমি হোগলাটা খুলি, তো আমার এই রুমের মধ্যে খালি ফরমালিনেরই গন্ধ। তো তার অভ্যাস হয়ে গেছে, কিন্তু ওই মুহূর্তে তার কেমন জানি মাথা ঘোরাতে থাকে, মানে যে আজকে যা হচ্ছে সেটা হচ্ছে তার অভ্যাসের বাইরে। আচ্ছা, তো সে যখন হোগলাটা খুলে দেখলো যে একদম দ্বিখণ্ডিত, দুই পাশে একদম সমানভাবে দ্বিখণ্ডিত একটা লাশ এসছে। সেই লাশটার মাথাটা কোমরে চলে এসছে, মানে ওই হোগলাতে আস্তে আস্তে আসার পথে মাথাটা কোমরে চলে এসছে, কারণ মাথাটা আগের থেকে আচ্ছা। বডি থেকে বিচ্ছিন্ন ছিল। তো বলে যে আমি মাথাটা তুললাম জায়গা মতো, কারণ এন্ড অফ দ্য ডে আমাকে স্টিচ করে দিতে হবে মাথাটা বডির সাথে, এটাকে জোড়া দিয়ে দিতে হবে, একটা পজিশনে নিয়ে দিতে হবে যার লাশ। তো আমি মাথাটা উঠানোর পর দেখি যে এটা আমার মেয়ের মাথা, নিজের মেয়ের, তার মেয়ের মাথা, ছোট বড় মেয়ের মাথা। বলে যে মাথাটাও আমার হাত থেকে পড়ে যায়, আমিও মেঝেতে পড়ে যাই, মেঝেতে এমন ভাবে পড়ি এবার আমার আর কিছুই মনে নাই। আমার ঘুম ভাঙে, তার ঘুম ভাঙে, সবাই ডাকে ঘুম থেকে ওঠায়, তার তো অ্যাসোসিয়েট আছে ওই সময়, ওই মুহূর্তে ডাক্তারও প্রেজেন্ট ছিল। তো বলে যে আমি আমার মেয়েকে কালকে রাত্রে কাটার সময় দেখছি, তো তারা সবাই বলছে তুমি অজ্ঞান হয়ে গেলা কিভাবে, তুমি এতদিন ধরে কাজ করো, 10-12 বছরের তোমার অভিজ্ঞতা, তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলা কিভাবে? বলে যে আমি আমার মেয়েকে দেখলাম। বলে যে এটা পুরুষ লাশ, তুমি কিভাবে তোমার মেয়েকে দেখলা, এটা কিভাবে সম্ভব? বলে না আমি আমার মেয়েকে দেখলাম, এই জন্য আমি অজ্ঞান হয়ে গেছি। উনি ওই দিন উনি আর ডিউটি করলেন না, উনি বাসায় চলে গেলেন, মেয়ের খোঁজ নিলেন, মেয়ে সেফ আছে কিনা। আচ্ছা, দেখলাম না মেয়ে সেফ আছে, সবকিছুই নর্মাল, মেয়েও ভালো আছে, ছেলেও ভালো আছে। তো তার মেয়ে ম্যারিড তখন, তার মেয়ে হচ্ছে বড়, তার ছেলে হচ্ছে ছোট। তো তোর মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। তো সে বললো যে আমার মেয়ে সুস্থ আছে, আমি এটাতেই খুশি। আমি পরের দিন আবার চাকরিতে যাই, আবার একটা লাশ আসে। তো আগের দিন যে আমি এতক্ষণ যে ডিসক্রিপশন দিলাম, 4টা লাশ এসছে, বলে যে কখন আমি একদিনে 4টা লাশে কাজ করিনি। আচ্ছা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একদিনে 4টা লাশের কাজ করলাম। সেকেন্ড ডেতে আমি সারাদিন বসেছিলাম, সারাদিন হসপিটালে এসে কথাবার্তা বলে লাস্ট মোমেন্টে একটা লাশ আসে, ট্রেনে কাটার লাশ। তো আমি লাশটা কাটতে গেলাম, এত বিভৎসতর লাশ দেখেছি, এটা তো কিছুই না। দেখলাম পুরো বডিটাই নর্মাল, মানুষটার কিছুই হয় নাই, অথচ ট্রেনে কাটা পড়েছে। কিন্তু চেহারা আমার মেয়ের সাথে আবার মিলে যাচ্ছে। ওকে, তিনি দূরে চলে যাচ্ছে, তুমি লাশ থেকে দূরে চলে যাচ্ছে, পারলো না কাজ করতে। তৃতীয় দিন রাসেল ভাই আবারও সে বাসায় যে খুঁজলো না, মেয়ে নর্মাল ঠিক আছে, ভালো আছে। আবারও তৃতীয় দিন সে এটা আর নিতে পারে না দেখে সে ওই দিন আর কাজে আসলো না। ফোর্থ ডে ওই দিন আর একটা ইম্পর্টেন্ট ডেড বডি আসে এবং এটাকে ইমিডিয়েটলি পোস্টমর্টেম করতে হবে, এরকম কাগজপত্র চলে আসছে। তো সে এখানে যায় এবং তার সাথে আরো 3-4 জন ডোম রাখে সেদিন, যে ভাই আমি একা কাজ করতে পারবো না, তোরা আমার সাথে থাক, আমি শক্তি পাচ্ছি না, সাহস পাচ্ছি না, ব্লাড প্রেশার হাই হয়ে যায়। এবং সে বলে যে ওই দিন থেকে সে চোখে খুব ব্লাড দেখতে থাকে, প্রপার দেখতে পাচ্ছে না, এরকম অবস্থা আর কি। সেদিন সেই লাশটা আসে, ছাদ থেকে পড়ার লাশ, 5তলা থেকে পড়ে সবার সামনে, সেদিন সেই জায়গায় মানে ওইখানকার এলাকায় সবার সামনে মানে দেখিয়ে মেয়েটা লাশ, মানে একটা মেয়ে সুইসাইড করে আর কি। আচ্ছা, সেই লাশটা পোস্টমর্টেম গিয়ে করতে দেখে যে সেটা তার মেয়ের মতো হুবহু অবিকল চেহারা। আবারও আচ্ছা, এটা থার্ড টাইম হলো বোধহয়। থার্ড টাইম হলো এবং সে বললো যে না এই চাকরি করা সম্ভব নয়, আমি প্রতিবার আমি আমার মেয়ের চেহারা দেখছি, এরকম যদি হয় তাহলে আমার তো এখন না খেয়েই মরতে হবে, আসলে অন্য কাজ করতে হবে, ঠেলা গাড়ি চালানো, রিক্সা চালানো ছাড়া কোনো উপায় নাই, কারণ আমি এই কাজ আর করতে পারবো না। বারবার আমার ফ্যামিলি মেম্বার আমার কাজের মাঝখানে চলে আসছে, আর আমি যে কাজ করি সেটা তো ভালো কাজ না। রাইট, সে বাসায় গেল, সবাইকে শেয়ার করলো। ঠিক পরের দিন রাসেল ভাই একটা রোড অ্যাক্সিডেন্টে তার মেয়েটা মারা গেল। আচ্ছা, এবং শ্বশুরবাড়ি মানে মেয়ের শ্বশুরবাড়ি থেকে তার বাবার বাড়ি আসবার পথে একটা রোড অ্যাক্সিডেন্টে মানে এই ঘটনার সাথে এটা তার মানে মিলে যাচ্ছে এখন। মিলে যাচ্ছে মানে কি, মানে তার লাইফের সাথেই মিলে গেছে, তার পার্সোনাল লাইফের সাথে মিলে গেছে, যে তার মেয়েটা তার 4 দিন সে 3 দিন এরকম দেখলো মেয়েটা, মানে তার প্রফেশনের সাথে তার মেয়ের চেহারা চলে আসে এবং পরদিন তার মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল। এবং মেয়ে মারা গেছে কি মেয়ে ট্রেস আউট করতে পারে না চেহারা দিয়ে, খালি শাড়ি দিয়ে ট্রেস আউট করতে পেরেছে।
যে তুমি থেতলে গেছে বডি। মেয়ের বাসার সামনে বসেছিল এবং মুখোমুখি সংঘর্ষে বা অ্যাক্সিডেন্টে মারা যায় আর কি মেয়েটা। এবং কয়েকদিন ধরে যেরকম দেখছিল এবং যে এইটাই এটার সাথে কেমন এটার সাথে একটা ম্যাচ করেছে ম্যাচ করেছে, হ্যাঁ। যে তার লাইফের পার্সোনালি যে তার মেয়ে হয়তো বা দেখা Right. যাচ্ছিল বা এরকম কিছু খারাপ তার সাথে ঘটবে, এরকম একটা আভাস হয়তো বা কোনোভাবে না কোনোভাবে, উপর আল্লাহ হ্যাঁ। তাআলা তাকে দিয়েছে। যাই হোক, সামহাও এটা সে কাটিয়ে উঠতে পারার পর সে একদিন 10-12 দিন পর সৎকারের পর সে কাজে গেছে। রাসেল ভাইয়ের পর থেকে তার কোনো সমস্যা হচ্ছে না, বিবছর থেকে বিবছর, লাস্ট 2008 পর্যন্ত সে কেটেছে। এরপরে সে পার্মানেন্টলি রিটায়ারমেন্টে চলে যায়। ওই ঘটনার পরে কিন্তু মেয়ের সৎকারের পরে কিন্তু সে রাসেল ভাই কোনো কিছু দেখে নাই, কোনোদিন কিছু দেখে না। নাই। তার মানে এইটা হয়তো একটা ব্যাপার ছিল, তাকে হয়তো সতর্ক বা জানানো বা ইনফর্ম করতে সে চেয়েছিল একটা হয়তো। হিন্ট পেয়েছে কিছু একটা Hint পেয়েছে, সেটাই ঘটতে সেটাই যাচ্ছে। সেটাই আমারও তাই মনে হয় এবং খুবই অদ্ভুত এবং ঘটনা। আমাকে বলেছে যে বাবা তুমি এটা বুঝবে না, আমাকে এইভাবে বলছে, বাবা তুমি এটা বুঝবে না, আমার মেয়ে গেছে তো, হ্যাঁ, আমি হ্যাঁ, মেয়েকে দেখেছি, আমি মেয়ের মাথা ধরেছি। কি অদ্ভুত ব্যাপার, মানে এটা আমি ভাবাও যায় না। আমি শোনার পর খুব খারাপ লেগেছে এবং উনি- মানে এই গল্পটা শোনা হচ্ছে একজন বাবার কাছ থেকে। বাবার কাছ থেকে। উনি সামনাসামনি আমাকে বলে যে আমি জানি, আমি ইতস্তত বোধ করছি, আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমার 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 ছেলে আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে এসছে, আমি অবশ্যই আপনাকে ঘটনাটা শেয়ার করবো। এবং অনেকেই বিশ্বাস করেনি আমার ঘটনাটা, আচ্ছা। অনেকেই বিশ্বাস করে না, কিন্তু আমি আমার এই চাকরি জীবনে কখনো কাউকে এই ঘটনা শেয়ার করিনি। ওকে, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। অনেক অন্যরকম ঘটনা এবং অনেক অদ্ভুত একটা ঘটনা, এবং এই ঘটনার সাথে মানে এমন একজন মানুষকে মানে এখানে জড়িয়ে আছে। আমি অজি শঙ্কর সাহেবকে একটু ধন্যবাদ দিতে হ্যাঁ, চাচ্ছি, হ্যাঁ, রাসেল অবশ্যই, ভাই, অবশ্যই। সুভাষিস দাকেও, উনি হয়তো শুনছেন, ভূত এফএম শুনছেন, সে কিন্তু রেগুলার লিসেনার ভূত এফএম। ওকে, এবং সে যে আমাকে বলবে, আমাকে ডেকে নিয়ে সে ইনভাইট করে আমাকে যে ঘটনাটা শেয়ার করবে, আমি খুবই থ্যাঙ্কফুল তার কাছে। থ্যাংক ইউ। আমরাও খুব থ্যাঙ্কফুল আপনার কাছে এবং আপনার চমৎকার ঘটনার জন্য আপনাকে এবং আপনার বাবাকে দুজনকেই ধন্যবাদ, এবং আশা করছি যে যারা শুনছেন তারা অনেক বেশি এনজয় করেছেন। থ্যাংক ইউ সো মাচ। যদিও সবাই এনজয় করছেন, কিন্তু এই ঘটনাটা আপনাদের কাছে একটা রিয়েলিটি এবং আপনাদের কাছে এই ঘটনাটা অনেক কষ্টের, সেটা আমরা বুঝতে পারছি। তো যাই হোক, আলিফ আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনার এবং আপনার পরিবারের সবাই সুস্থ থাকুক এবং সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি টাঙ্গাইল থেকে আসাদুজ্জামান খান বলছি। তো রাসেল ভাই, আমি এর আগে প্রথমে কয়েকটি ঘটনা পাঠাইছিলাম, ঘটনাগুলো সিলেক্টেড হয় নাই, তো আমি হাল না ছেড়ে দিয়ে আবার ঘটনা পাঠানোর জন্য বসে গেলাম। তো অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম ভালো একটি ঘটনার জন্য। তো আমার ভাগ্নি আমাকে একটি ঘটনা শেয়ার করে। তো ঘটনাটি ওদের ইনস্টিটিউটের একটি ঘটনা। তো ও 2018-তে ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়। তো ইনস্টিটিউটের নামটি আমি সঙ্গত কারণে বলতে পারছি না, কোথায় অবস্থিত সেটি বলতে পারছি না, শুধু এটুকু বলতে পারি যে এটি একটি সরকারি ইনস্টিটিউট। তো ও যখন ভর্তি হয়, তো ওরা তখন ছিল ফার্স্ট ইয়ার। তো বিল্ডিংটি এরকম ছিল, বিল্ডিংটি ছিল 3 তলা একটি বিল্ডিং, এবং বিল্ডিংটা ছিল একদম বৃত্তাকৃতি বিল্ডিং, চতুর্দিকে ঘেরাও করা, মাঝখানে বেশ বড় সড়ো একটি উঠান, এবং বিল্ডিংটির এক পাশে হচ্ছে আপনার ক্লাসরুম, এক পাশে হচ্ছে মেয়েদের হোস্টেল, নিচতলায় এক পাশে হচ্ছে আপনার ডাইনিং রুম, এক পাশে হচ্ছে ল্যাব, এবং মাঝখানে যে বড় সড়ো উঠান ছিল সেখানে ছিল বেশ কিছু গাছগাছালি, যেমন আম গাছ, কাঁঠাল গাছ, এবং একটি টিউবওয়েল। তো ওরা যখন ওখানে ভর্তি হয় তখন ওদেরকে হোস্টেল ওঠার পরে হোস্টেলের দায়িত্বরত ম্যাম যারা ছিলেন, তো তারা তাদেরকে বলে দেয়, মেয়েদেরকে বলে দেয় ওরা যেন রাত্রিবেলা একা একা কখনো গভীর রাত হলে ওয়াশরুমে যেন একা একা না যায়, গেলে 2-3 জন একত্রে যেন যায়, তারপর হচ্ছে কলপারে যেন একা একা কেউ না যায়। এবং ওই ডাইনিং রুম যেটা ছিল সেখানে বসে অনেক ছাত্রীরা লেখাপড়া করতো। তো ওদেরকে বলে দেওয়া হয় তোমরা কখনো ডাইনিং রুমে বসে লেখাপড়া করবে না। তো এখানে বিভিন্ন রকম প্যারানর্মাল ঘটনা করতে পারে, এই জন্য, কারণ তার পাশে ছিল কিচেনে আপনার ওই মাছ, তারপরে হচ্ছে মাংস, এসব কাটা হতো, এবং তাদের রক্ত এসব রক্ত ছড়িয়ে ছিটে থাকতো। এসব দেখে হয়তো মেয়েরা ভয়টা পেতে পারে বা কোনো প্যারানর্মাল ঘটনা ঘটতে পারে, তো এই জন্য ওদেরকে নিষেধ করে দিত। তো এভাবে চলতেছিল। এর মধ্যে আপনার 1 বছর পার হয়ে যায়। তো 1 বছর পার হওয়ার পরে এই 2019 জানুয়ারিতে এসে কয়েকটি ঘটনা ঘটে। তো তাদের মধ্যে একটি ঘটনা হচ্ছে এরকম যে ওদের ইয়ারে 2টি মেয়ে, ওরা তখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে গেছে। তো ওদের ইয়ারে 2টি মেয়ে বাথরুমে যায়, ওয়াশরুমে যায় রাত্রিবেলা 12টা বা এরকম সময় হবে। তো লেখাপড়া শেষে মুখ টুক ধোয়ার জন্য আর কি ওয়াশরুমে যায়। তো যাওয়ার পরে 2টো মেয়ে একত্রে যায়, একজন মেয়ে ভিতরে দাঁড়িয়েছিল, একজন মেয়ে বেসিনে মুখের সাবান টাবান লাগিয়ে মুখ ওয়াশ করতেছে। তো এরকম সময়ে মুখটা ওয়াশ করার পরে ওই মেয়েটি পানিতে মুখ ধোয়ার পরে যখন সে বেসিনের আয়নাটির দিকে তাকায়, তখন সে ওইখানে দেখতে পায় যে বেসিনের আয়না থেকে জাস্ট 2টো আঙ্গুল বের হয়ে আছে। এরকম কিন্তু না রাসেল ভাই যে আঙ্গুল আয়নাতে রিফ্লেক্স, মানে কারো হাতের আঙ্গুল এখানে দেখা যাচ্ছে তা কিন্তু না, আয়না ভেদ করে 2টো আঙ্গুল বের হয়ে আছে, এরকম একটি অবস্থা এখানে। তো
তো মেয়েটি দেখার পরে সাথে সাথে মেয়েটি ছিটকে পিছনে চলে আসে, এবং ওর সাথে যে আরেকটা মেয়ে যে ছিল সেও ঠিক একই জিনিস দেখে যে বেসিনের আয়না ভেদ করে দুটো আঙ্গুল বের হয়ে আছে, শুধু দুটো আঙ্গুল, হাতের দুটো আঙ্গুল, আর কোনো কিছু দেখা যাচ্ছে না। তো এটা দেখার পরেই মেয়ে দুটো বেশ ভয় পেয়ে যায় এবং ভয়ে কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু করে। বাথরুমে দরজা খুলে বাইরে চলে আসে, তো বাইরে এসে কান্নাকাটি শুরু করে। তো ওদের কান্নাকাটি আওয়াজ শুনে হোস্টেলের সব মেয়েরা চলে আসে, ম্যাম যারা আছে তারা চলে আসে, এসে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তোমাদের কি হয়েছে। তো ওরা ম্যামদেরকে বলেছে, ম্যাম এই ঘটনা, আমরা দুজন বাথরুমে যাই, দুজনে একই সাথে একই জিনিস দেখছি। তো এই কথা শুনে ম্যামরা ওদেরকে বলে তোমরা হয়তো বা হ্যালোসিনেট করছো এসে। তো ওরা বলে যে না ম্যাম, আমরা দুজনে একত্রে একই জিনিস দেখছি, দুজনে কিভাবে আমরা হ্যালোসিনেট করবো। তো ওদের কথা শুনে ম্যামরা ওদেরকে দোয়া কালাম করে ফটো দেয়, পানি পড়া খাওয়াই সে করে ওদেরকে রুমে পাঠিয়ে দেয় যাতে অন্য মেয়েরা ভয় না পায়। তো পাঠিয়ে দেওয়ার পরেও তারপরেও হোস্টেলের মেয়েদের মধ্যে একটা ভয়ের পরিস্থিতি বিরাজ করে। তো এই ভয়ের রেশ কাটতে না কাটতেই ঠিক 2-3 দিন পরে ঘটে আরেকটি ঘটনা। এই ঘটনাটি এরকম যে ওদেরকে আগে থেকে নিষেধ করা ছিল যেন ডাইনিং রুমে বসে লেখাপড়া না করে। তো 3rd ইয়ারের একটি মেয়ে ওই ডাইনিং রুমে যায় পড়তে, যেহেতু আপনার হোস্টেলের একটা রুমে 7-8 জন করে স্টুডেন্ট থাকতো। তো একত্রে এতগুলো স্টুডেন্ট লেখাপড়া করতে একটু অনেকেই ডিস্টার্ব ফিল করতো। তো যে কারণে একটি মেয়ে নিরিবিলি পরিবেশের জন্য ওইখানে যায়। তো ডাইনিং রুমটা ছিল বেশ বড়, বিশাল ডাইনিং রুম। তো ওইখানে বসে একটি মেয়ে পড়তেছে। তো 2nd ইয়ারে আরেকটি মেয়ে যায়, দেখে যে ওইখানে এক আপু বসে বসে পড়তেছে। তো ওই 2nd ইয়ার মেয়েটা ওই মেয়েটাকে দেখে সে আস্তে করে ভিতরে কিচেন রুম, তারপরে হচ্ছে আপনার স্টোর রুম। তো ওই কিচেন রুমের পাশে স্টোর রুম ছিল, ওইখানে চলে যায় এবং ওই এক রুমের ভিতর দিয়ে আরেক রুমে যাওয়ার রাস্তা ছিল আর কি। তো ওই মেয়েটার ভিতরের রুমে চলে যায়, স্টোর রুমে বসে পড়তেছে, আর একটা মেয়ে ডাইনিং রুমে পড়তেছে। দুজন দুই পাশে, যাতে কারণ একজনের কারণে আরেকজনের ডিস্টার্ব না হয়। তো কিছু সময় লেখাপড়া করার পরে তো দুটো মেয়ে একত্রে ফিল করে যে তাদের পিছন থেকে মনে হচ্ছে কেউ দৌড়ে ওই মাঝখানে যে কিচেন রুম ছিল সেখানে চলে গেল। তো এটা ডাইনিং রুমের মেয়েটা ঠিক একই জিনিস ফিল করে এবং স্টোর রুমের মেয়েটাও ঠিক একই জিনিস ফিল করে যে তার পিছন থেকে মনে হচ্ছে কেউ দৌড়ে কিচেন রুমে চলে আসছে। তো দুজন মেয়ে ওই শব্দের উৎসর পিছনে পিছনে দৌড়ায়, দৌড়ে দুজনে একত্রে এসে কিচেন রুমে দুজনের মুখোমুখি হয়। তো একজন আরেকজনকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, কি হয়েছে। তো ওই স্টোর রুমের মেয়েটা বলে যে এরকম আমার মনে হয়েছে আমার পিছন থেকে কেউ দৌড়ে চলে গেছে। ডাইনিং রুমের মেয়েটা বলে ঠিক আমারও একই জিনিস মনে হয়েছে যে আমার পিছন থেকে মনে হয় কেউ দৌড়ে এখানে চলে আসছে কিচেন রুমে। তো দুজনে ওখানে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে যে কি ব্যাপার, কি হইলো। এই জিনিসটা দুজনে চিন্তা করতে করতে হঠাৎ করে দেখে যায় ডাইনিং রুম থেকে মনে হচ্ছে শব্দ হচ্ছে, দুপদাপ দুপদাপ পায়ের আওয়াজ। তো এবার দুজনে চিন্তা করে যে তাহলে ডাইনিং রুমে কি হচ্ছে দেখি। দুজন একত্রে ডাইনিং রুমে চলে আসে। আসার পরে দেখে ডাইনিং রুমের থেকে জাস্ট কালো কুচকুচে দুটো পা দেখা যাচ্ছে, পায়ে আর কোনো অংশ নাই, পায়ের উপরে কোনো অংশ নাই, শুধু পায়ের পাতা থেকে পায়ের টাকনো পর্যন্ত এরকম দুটো পা দুপদাপ দুপদাপ শব্দে হেঁটে হেঁটে দরজা দিয়ে বাইরে চলে যাচ্ছে। তো এটা দেখে দুজনে বেশ ভয় পায়। ভয় পাওয়ার পরে দুজনে রুমে থেকে দৌড়ে বাইরে চলে আসে এবং চিল্লাচিল্লি শুরু করে, কান্নাকাটি শুরু করে। তো ওদের কান্নাকাটির শব্দে হোস্টেলের ম্যাম আরো ছাত্রী যারা ছিল তারা চলে আসে, কি ব্যাপার, কি হয়েছে। তো বলে যে এরকম জিনিস আমরা এখানে দেখছি, দুজনে একত্রে দেখে। তো হোস্টেলের ম্যামরা চিন্তা করে যে তাহলে তো বেশ ভয়ের একটা ব্যাপার, কারণ পরপর 2টি ঘটনা ঘটে গেল মাত্র কয়েকদিনের ডিস্টেন্সে। তখন ম্যামরা চিন্তা করে তাহলে এটার তো একটা ব্যবস্থা করা দরকার, না হলে হোস্টেলের অন্যান্য সব মেয়েরা বেশ ভয়ে ভয়ে থাকতেছে। হোস্টেলের সব মেয়েদের মধ্যে একটা ভয়ের পরিস্থিতি বিরাজ করে, কেউ একা একা বাইরে যেতে চায় না, ভয় পায়, বা দেখা যায় যে 2-3 জন মিলে গেলেও ভয় পায়, ওরা বাথরুম ইউজ করতে ভয় পায় রাত্রিবেলা। তো এই কথা চিন্তা করে হোস্টেলে আমরা হোস্টেলের প্রত্যেকটা ফ্লোরে মিলাদের ব্যবস্থা করে দেন এবং প্রত্যেক ফ্লোরে ফ্লোরে মিলাদ পড়ানো হয়। তো মিলাদ পড়ানোর পরে মেয়েরা ভাবে হয়তো বা এবার মনে হয় আমাদের বিপদ কেটে গেল। তো তারপরে আমার ভাগ্নি যে ছিল সে হোস্টেলের সময় তারা বিভিন্ন ঘটনা জানতে পারে, কিন্তু ওরা ওই ঘটনাগুলো আগে জানতে পারেনি। যেমন এর মধ্যে আরো বিভিন্ন কিছু ঘটনা ছিল, যেমন 3 তলায় নাকি একটা মেয়ে সুইসাইড করে মারা গেছিল, তার রুমে থেকে নাকি ওই 3 তলার জানালা দিয়ে সে কে ওই অন্যান্য মেয়েদের পা ধরে টানতো, এরকম বিভিন্ন ঘটনা ঘটে। তো ওই ঘটনাগুলো আমি আস্তে আস্তে পরে আপনাকে জানাবো ইনশাল্লাহ। তো রাসেল ভাই আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, খোদা হাফেজ। একটা ঘটনায় যাব এবং এই ঘটনাটি আপনাদের ইমেইল করে পাঠানো একটি ঘটনা, সেই ঘটনাটি আমরা শুনে আসব এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আমাদের সঙ্গে প্রথমে তিনি শেয়ার করেছেন তার ফোন নাম্বারটি এবং তিনি লিখেছেন যে এই গল্পের প্রতিটি নাম কাল্পনিক, আসল নাম ব্যবহার করা হয়নি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমার একটি ঘটনা এর আগে ভূত এফএমে সিলেক্টেড হয়েছিল, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার পাঠানো ঘটনা সিলেক্ট করার জন্য। আশা করছি এইবার
যে ঘটনাটি সেটি সবার পছন্দ হবে। ভূত এফএমের সব শ্রোতা এবং কলাকৌশলীকে আমার অভিনন্দন জানাচ্ছি। আমি ঘটনা শুরু করছি। ঘটনাটি যে গ্রামের, তার নামটা সঙ্গত কারণে আমি উল্লেখ করছি না, সেই গ্রামের একজন 9 বছর বয়সী মেয়ে রূপা এক সকালে পুকুর পাড়ে খেলতে যেয়ে নিখোঁজ হয়। তো তার বাবা মা মেয়েকে অনেক খোঁজ করে। পুকুরে ডুবে যাওয়ার ভয় ছিল না, কারণ মেয়ে সাঁতার জানতো। তারপরও তারা পুকুরে অনুসন্ধান করে, কিন্তু মেয়েটির কোনো চিহ্ন তারা কোথাও পায়নি। রূপা যেন এক নিমিষে কোথাও চলে গেল। এর 10 দিন পর রূপার বাবা মা মেয়ের তখনও খোঁজ করছে, কিন্তু তাদের মনে ভয় যে তারা বোধহয় তাদের মেয়েকে আর কোনোদিন খুঁজে পাবে না। হয়তো রূপাকে অপহরণ করে কেউ নিয়ে গেছে। এক সকালে রূপার বাবা বাড়ির উঠোনে বসেছিলেন, তখন তিনি দেখেন রূপা হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছে। তার বাবা তার দৌড়ে তার দিকে যায় এবং মেয়েকে বাসায় নিয়ে আসে। খবর পেয়ে অনেকে তাকে দেখতে আসে। গ্রামে একটা সাড়া পড়ে যায় এবং মেয়ে ফিরে এসেছে বলে সবাই মধ্যে জানাজানি হয়ে যায়। রূপার বাবা তাকে জিজ্ঞেস করে যে ফিরে এসে সে ফিরে এসেছে, এবং রূপার বাবা তাকে জিজ্ঞেস করে যে তাকে কেউ কিডন্যাপ করেছিল কিনা, কিন্তু রূপা সবার সামনে কিছু বলতে চায় না। তো এর মধ্যে পুলিশও এসেছে, এবং যেহেতু এখানে থানায় কেস করা হয়েছিল, রূপার বাবা সবাইকে চলে যেতে বলে, এবং সবাই চলে যাওয়ার পর রূপা বলে যে তাকে কেউ অপহরণ করেনি, সে পানির নিচে মানুষদের দেশে চলে গিয়েছিল, পানির নিচের মানুষদের দেশে চলে গিয়েছিল। সে এরপর পুরো ঘটনা বলে। যেদিন সে নিখোঁজ হয় সেদিন সে পুকুরের পাড়ে হাঁটছিল। হঠাৎ তার দৃষ্টি পুকুরে পড়ে এবং সে দেখতে পায় যে পুকুরের পানির নিচে ডুবে একটা মানুষ তার দিকে চেয়ে আছে। অনেকে অনেকটা কেউ পানিতে ডুবে থাকলে কিন্তু তার চেহারাটা দেখা গেলে যেমন হয় ঠিক সেই রকম, অর্থাৎ পানির নিচে ডুবন্ত অবস্থায় কিন্তু তার চেহারা দেখা যাচ্ছে এবং সে রূপার দিকে তাকিয়ে আছে। প্রথমে রূপা ব্যাপারটিতে অনেকটা ভয় পায়। আপনারা দৃশ্যটা চিন্তা করুন যে একটা মানুষ পানির নিচে ডুবে আছে এবং সেখান থেকে আপনার দিকে তাকিয়ে আছে, যে মানুষটি অপরিচিত বা তাকে আপনারা চেনেন না। তো যাই হোক, রূপা ব্যাপারটিতে ভয় পায়, কিন্তু কিছুক্ষণ পর সেই মানুষটা তাকে বলে পানিতে নামতে। রূপা কিছু না বুঝেই পানিতে নামে। রূপা বুক পানিতে নামলে মানুষটা রূপার হাত ধরে তাকে আসতে বলে পানির নিচে এবং সেখানে নিয়ে যায়। রূপা মনে করেছিল তার দম বন্ধ হয়ে যাবে, কিন্তু সে দেখতে পায় তার কোনো সমস্যাই হচ্ছে না, সে মাটিতে থাকার মতোই শ্বাস নিতে পারছে। মানুষটা রূপাকে পানির অনেক গভীরে নিয়ে যায়। অনেকক্ষণ যাওয়ার পর তারা একটা সুন্দর জায়গায় এসে পৌঁছায়। রূপার কোনো কারণে জায়গাটা সম্পর্কে কিছুই মনে নেই, শুধু মনে আছে সে সেখানে অনেক ভালো ভালো খাবার খেয়েছিল, আর যেই মানুষটা তাকে নিয়ে গিয়েছিল তার নাম ছিল আসবার। সেখানে সে আরো অনেক মানুষের সাথে ছিল, তারা তাকে অনেক আদর আর ভালো ব্যবহার করেছে, এবং রূপা আর তার বাসায় আসার ইচ্ছা যখন প্রকাশ করেছিল, প্রকাশ করছিল না, কারণ তার বাসায় অভাবের জীবন আর কষ্ট তার খারাপ লাগতো। রূপার বাবা ছিল একজন কৃষক, 2 মুঠো ভাত জোগাড় করতেই তার অনেক পরিশ্রম করতে হতো। এই অভাব অনটন তার ভালো লাগতো না, কিন্তু আসবার তাকে বলেছিল সে যেদিন তাদের সাথে থাকতে চায় তাদের সে আসবার তাকে বলেছিলেন যে যদি তাদের সাথে থাকতেই চায়, তাহলে তারা বলেছিল যে সে যদি তাদের সাথে থাকতেই চায় তাহলে বাবা মাকে নিয়ে আসুক, কারণ তার বাবা মা তাকে অনেক কষ্ট করে জন্ম দিয়েছে এবং অনেক কষ্ট করে তাকে প্রতিপালন করছে, মানুষ করছে। এই জন্য আসবার রূপাকে আবার ফিরিয়ে এনে দিয়েছিল, যেন সে তার বাবা মার কাছে বিদায় নিতে আসতে পারে। রূপা আবারও সেই পানির দেশে চলে যাবে। এটা শুনে রূপার বাবা অনেক ভয় পায়। তারা ভয় পায় যে রূপা হয়তো জিনের পাল্লায় পড়েছে, আর জিনরা যদি কাউকে পছন্দ করে তাহলে তাকে
তাদের দেশে নিয়ে যায়। রূপার বাবা গ্রামের একজন মানে একজন সম্মানিত কোনো একজন বড় হুজুর এবং স্বনামধন্য কোনো একজন বড় হুজুর তাকে এই বিষয়ে বলে, এবং হুজুর বলেন যদি এটা জিনের কাজ হয় তাহলে রূপাকে সব সময় চোখে চোখে রাখতে হবে, তাকে একা রাখা যাবে না, যেন জিনেরা তাকে আবার নিয়ে না যায়। কিন্তু হুজুর আরেকটা কথাও বললেন, যদি এটা জিন ছাড়া অন্য কোনো কারো কাজ হয়ে থাকে তাহলে ব্যাপারটা খুব জটিল। এই পৃথিবীতে গোপন কিছু ব্যাপার আছে যা মানুষের হাতের বাইরে, শুধুমাত্র দেখা ছাড়া মানুষের আর কিছুই করার থাকে না। সময়ই সব বলে দেবে কি করতে হবে। এরপর থেকে রূপাকে চোখে চোখে রাখা হয় এবং তার নানি তার বাসায় এসে থাকতে শুরু করে এবং রূপাকে দেখার জন্যই এই কাজটা সে করে, এবং কারণ তার মাও বিভিন্ন কাজে সারাদিন ব্যস্ত থাকতো, তো রূপাকে কঠিন পর্যবেক্ষণের ওপর রাখা হলো। তার নানি রাতে তাকে জড়িয়ে ধরে ঘুমাতো আর নানান দোয়া দরুদ পড়ে তার পুরো বাড়ি বন্ধ করে রাখা শুরু হলো, এবং তাকে তাবিজ পরানো হলো এবং সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হলো। এভাবে 1 সপ্তাহ কেটে গেল। 8ম দিনের দিন রূপা আবারও গায়েব হয়ে গেল। তার বাবা মাত্র পাগল হওয়ার তার বাবা মার মানে পাগল হওয়ার মতো একটা দশা হয়ে গেল, এবং তারা তার জন্য রূপাকে মানে অনেক খুঁজতে লাগলো, কিন্তু তার কোনো চিহ্ন তারা পেল না। রূপাকে খোঁজ করা হলো। আচ্ছা, এই কথাগুলো বারবার করে আসছে, আমি খুবই সরি, লেখাই হয়েছে এভাবে, সো আই এম রিয়েলি সরি। এবং পুকুরটা একদম গভীর ছিল না, রূপাকে যা বলেছিল তাই হলো, এবং রূপা একদম গভীরে ছিল না। রূপা যা বলেছিল পুকুরের অনেক গভীরে আসবার থাকে আর তাকে নিয়ে গিয়েছিল। কথাটা কোনোভাবেই সত্য হতে পারে না। সেই হুজুরকে রূপার বাবা যে বলল, হুজুর বললেন যে এটা জিনের কাজ, কারণ একদিন হুজুরের সাথে সে কথা বলেছে, সে বলেছে জিনরা তাকে নিয়ে যাবে, তাকে নেয়নি। এটা খুব সম্ভব পানির পৃথিবীর মানুষের কাজ, কিন্তু হুজুর তাদের ব্যাপারে তেমন কিছুই বলতে পারল না, কারণ এদের ব্যাপারে মানুষ তেমন কিছুই জানে না এখন পর্যন্ত। হুজুরের কথায় রূপার বাবা অথই সাগরে পড়লেন। তিনি কিভাবে কি করবেন কিছুই বুঝে উঠতে পারলেন না, কিন্তু তাদের কষ্টের প্রতিদান পাওয়া গেল। রূপা ফিরে আসলো। রূপা বলল যে আসবার তাকে জিজ্ঞেস করেছিল তার বাবা মা তার এই নতুন জীবন শুরু করার ব্যাপারে কেমন অনুভব করছেন। রূপা তাকে বলল তারা কথাটা শুনে খুব চিন্তায় পড়েছিলেন এবং তাকে আসতে না দেওয়ার জন্য সব রকম চেষ্টা করেছিলেন। তখন আসবার তাকে বললেন, তাহলে তোমার উচিত তোমার বাবা মার কাছে চলে যাওয়া। তারা তোমাকে কষ্ট করে বড় করেছেন। আমি তোমাকে এখানে নিয়ে এসেছিলাম কারণ তোমাকে আমার পছন্দ হয়েছিল। আমার এক মেয়ে জন্মের পরে মারা যায়, তোমাকে দেখে আমার সেই মেয়ের কথা মনে পড়েছিল। আমি তোমাকে এই জন্য নিজের মেয়ে হিসেবে আমার সাথে রাখতে চেয়েছিলাম, কিন্তু তোমার বাবা মা যেহেতু কষ্ট পেয়েছেন কথাটা শুনে, তাই আমি আর এটা করতে পারি না। আমি তোমাকে দোয়া করছি তোমাদের জীবনে আর অভাব অনটন থাকবে না, তোমাদের জীবন সুন্দরভাবে কেটে যাবে। আর এই প্রার্থনা তোমাকে আর এই পাথরটা তোমাকে উপহার দিচ্ছি আমাদের সাথে কয়েকদিন থাকার জন্য। এরপর আসবার তাকে আবারও ফিরিয়ে দিয়ে যায়। রূপা তার বাবা মাকে সেই পাথরটা দেয়। এটা একটা সুন্দর নীল পাথর ছিল। এর ওপর রূপার জীবন মানে এরপর রূপার জীবনে আর কোনো অলৌকিক ঘটনা ঘটেনি। তারা ভালোভাবে সুখে শান্তিতে তারা দিন কাটাচ্ছে। তো এই ছিল ঘটনা। যদি পছন্দ হয় তাহলে শেয়ার করতে তিনি অনুরোধ করেছেন। এই ঘটনাটি মানে ইংলিশে মানে ইংলিশ অ্যালফাবেট ব্যবহার করে লেখা হয়েছে, এই জন্য পড়তে একটু ঝামেলা হচ্ছিল এবং বারবার একই কথা ঘুরে ফিরে আসছিল বলে একটু সমস্যা হয়েছে। তো যাই হোক, আমরা ছোট্ট একটা অডিও ক্লিপ শুনবো আজকে এই মুহূর্তে, এবং সেই অডিও ক্লিপের পরেই আমাদের আজকের যে ভূত ফিল্ম সেটা আমরা শেষ করব। আশা করছি আপনাদের এখন পর্যন্ত ভালো লেগেছে এবং শেষ যে অডিও ক্লিপটি সেটিও আপনাদের অনেক আনন্দ দেবে, এবং তারপরে ফিরে এসে আপনাদের কিছু কমেন্টও পড়ব এবং আশা করছি পুরোটা সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যাই হোক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী অডিও ক্লিপে।
নমস্কার রাসেল ভাই, আমি হিরণদেব বলছি কুড়িগ্রাম থেকে। আমার জীবনে একটি ছোট্ট ঘটনা আছে। আসলে সত্য ছোট হোক বা বড় হোক এটাতে খুব একটা কিছু যায় আসে না, সত্য সবসময় সত্যই থাকে। তো ঘটনাটি ঘটে বগুড়ায়। আমার বাবা চাকরি করতো, সেই সুবাদে আমাদের বিভিন্ন জায়গায় থাকতে হতো, বগুড়ার বিভিন্ন উপজেলায় থাকতে হতো। তো একটি উপজেলায় আমরা ছিলাম। আমরা যে বাসাটা ভাড়া ছিলাম সেই বাসাটা দোতলা ছিল, আমরা নিচতলায় ভাড়া ছিলাম। নিচতলায় আমাদের সাথে আরো অনেকেই ছিল, তাদের মধ্যে একজন ছিল, আমি কাকু বলে সম্বোধন করতাম তাকে। কাকু তখন অনার্স কি মাস্টার্সে পড়তো, আমার খুব একটা মনে নেই, কিন্তু ঘটনাটি আমার পরিষ্কার এখনো চোখে ভাসছে। আপনাদের সবাইকে আমি ঘটনাটি বলছি, কিন্তু আমি এখন চোখে দেখতে পাচ্ছি আসলে ঘটনাটি কি ঘটছে। যাই হোক, ঘটনায় চলে যাই। আমি কি করতাম, প্রত্যেকটা দিন সন্ধ্যার পরে কাকুর রুমে যেতাম। কাকুর রুমে গিয়ে কাকুর সাথে কিছুক্ষণ গল্প করতাম, করে আবার আমার রুমে এসে আমি আমার কাজ করতাম, হোমওয়ার্ক এই করা ও করা, যার গেম খেলা, আমি আমার কাজ করতাম। সেদিনও একই ঘটনাই ঘটলো। আমি কাকুর রুমে গেলাম, কাকু ছিল রুমে, আমি কাকুর সাথে গল্প করছি। তখন ওই আমাদের এখন যেরকম এলইডি লাইট চলে এসছে, সাদা লাইট চলে এসছে, এনার্জি লাইট চলে এসছে, কিন্তু তখন লাল আলো ছিল, 60 পাওয়ার 100 পাওয়ার এই ধরনের আলো ছিল। আমি তখন ওই রুমটায় ঢোকার পর লাইট দেয়া ছিল, কিন্তু জানালাটা খোলা ছিল। ওই বাসার পিছনের দিকে, মানে ওই রুমটা ছিল বাসার পিছনের সাইডে একটি রুম। সো জানলাটা খুলে বাসার পিছনটা দেখা যেত। পিছনের দিকে একটা বড় পুকুর ছিল, তার চারপাশে অনেক বাঁশ ঝাড় ছিল। তো আমি কাকুর সাথে গল্প করছি, কিন্তু বাইরের দিকে আমি বারবার করে তাকাচ্ছিলাম, কারণ বাইরে জ্যোৎস্না আলোতে চাঁদের আলোর জন্য ওই পুকুরের উপর আলো পড়ছিল এবং সাথে রশ্মি প্রতিফলিত হচ্ছিল, খুবই চমৎকার দেখাচ্ছিল। তো আমি বাইরে দেখছিলাম, কিন্তু বোঝা যাচ্ছিল যে এটা একটা গাছ, এখানে অন্য একটা কিছু, এখানে একটা বড় একটা কি মাটির গুড়ি বা ঢিপি, এরকম সব বোঝা যাচ্ছে। আমি দেখি একটা লম্বা মহিলা, লম্বা মানে প্রচুর লম্বা, কখনো মানুষ অত লম্বা হতে পারে না। মহিলা মানুষটা লম্বা, খুব চিকন দেখতে, কিন্তু তার মাথার খোপা এতই বড়, তার মাথার চেয়ে মনে হচ্ছে খোপাটা পিছনে ঝুলছে বেশি, এত বড় তার মাথার খোপাটা, খুব বড়। তিনি কি করছেন, মানুষ যেমন পায়চারি করে, কোনো কিছু ভাবতে ভাবতে মানুষ যখন পায়চারি করে, একই রাস্তা দিয়ে বারবার যাতায়াত করে, একই জায়গা দিয়ে বারবার যাওয়া আসা করে, উনি ঠিক সেই রকমই করছিলেন, মুভ করছিলেন, বারবার সামনে পিছনে মুভ করছিলেন, কিন্তু এত দ্রুত মুভ করছিলেন রাসেল ভাই, আমার এখনো চোখে ভাসছে ওটা, আমি বলছি আপনাদের, খুব দ্রুত যাচ্ছে। কিন্তু আরেকটা জায়গায় ভয়ঙ্কর যে ব্যাপারটা ছিল, উনার মাথাটা 360 ডিগ্রি ঘুরে যাচ্ছিল। উনি বারবার করে 360 ডিগ্রি ঘুরছিলেন, কিন্তু তার বডিটা ঘুরছিল না, তার মাথাটাই 360 ডিগ্রি ঘুরে যাচ্ছিল। উনি যখন পিছন দিকে যাচ্ছেন, মাথা 360 ডিগ্রি ঘুরে যাচ্ছেন, আবার পূর্বে অবস্থানে যখন ফিরে আসছেন, তখন আবার 360 ডিগ্রি মাথাটা ঘুরে আবার ফিরে আসছেন। তো এটা দেখার পর আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং কাকুকে বলে, কাকু এখানে আন্টিটা কেন, কি করছে ওখানে, ওই আন্টিটা কি করছে? মানে আমাদের বাসায় যে কাজ করতেন উনি অনেক লম্বা ছিলেন, ওই মহিলা আন্টিটা অনেক লম্বা ছিলেন। আমি তখন ভাবলাম যে ওই আন্টিটাই বোধহয়, কিন্তু কাকু বললেন যে কোথায়, কেউ তো নেই। তখন আমি আরেকটু ভয় পেয়ে যাই। তারপর কাকু জানালা বন্ধ করে দিয়ে, কাকু হয়তো কিছু বুঝতে পেরেছিলেন, তারপর আমাকে নিয়ে ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে আমাকে সাথে আমাকে নিয়ে রুমটা থেকে বের হয়ে আসে। কিন্তু আসলে সত্য কথা বলতে, আমি তার অনেকদিন পরে বুঝতে পারি আসলে আমি কি দেখেছিলাম। একটা মানুষের পক্ষে কখনোই ওইভাবে মুভ করা সম্ভব না, আর একটা মানুষের অত লম্বা কখনো মানুষ হয় না, এবং মাথাটা এইভাবে ঘুরবে কেন, আমি আজ অব্দি সেটা ভুলিনি। এই যে আমি এখন ভাইয়া আমি বিএসসি করছি, সিভিল ইঞ্জিনিয়ারিং বিএসসি করছি, তো অনেক বড় হয়ে গেছে, কিন্তু সেই ছোটবেলার ওই ঘটনাটা আমি এখনো ভুলতে পারিনি। যাই হোক, খুব ভালো লাগলো, সবার সাথে শেয়ার করতে পেরে আমার নিজেরও অনেক ভালো লাগছে। ভূত এফএম আমি শুনি, আমার রাত্রে ভূত এফএম এর কোনো গল্প ছাড়া আমার চোখ বন্ধ হয় না। আমি ঘুমানোর আগে ভূত এফএম এর একটি গল্প শুনে তারপরে ঘুমাই। আর আমার কাছে অনেক ঘটনা আছে রাসেল ভাই। আমার দাদুর বাসা, আমার দাদু বাড়ি একটা গ্রামে, তো সেখানকার আমার দাদুদের সাথে অনেক কিছু ঘটে গেছে। তাদের বিভিন্ন ধরনের শ্মশান ঘাটের সাথে ঘটনা আছে, কবরস্থানের সাথে ঘটনা আছে, বিভিন্ন ব্রিজের সাথে ঘটনা আছে। এগুলো সব আমি আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। ধন্যবাদ রাসেল ভাই অডিও ক্লিপটা শোনানোর জন্য। সবাইকে ধন্যবাদ, সবাইকে।